জি। আচ্ছা, আমরা আজকে পড়বো হলো, এটা কতখানি বড়। এটা খুব বেশি বড় না। হ্যাঁ, অনলি 4 পেজেস। ওকে। আজকে আমরা কমার্শিয়াল পেপার পড়বো। তো কমার্শিয়াল পেপার আসলে কিভাবে শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে এটাকে ব্যবহার করা যায়। তো এগুলোর অধিকাংশ জিনিসই আপনাদের কাছে ব্যাংকিং যারা করেন তাদের সাথে পরিচিত। তো পরিচিত যেহেতু, এখানে এটা শরিয়া কমপ্লায়েন্ট কিভাবে হয় না হয় ওটা নিয়ে আসলে মেইনলি আলোচনা করা যাবে আর কি। আচ্ছা, দ্য পারপাস অফ দিস স্ট্যান্ডার্ড, এখন কমার্শিয়াল পেপারে যদি সাধারণ ডেফিনিশন বলেন, এটা আসলে একটা শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট, স্বল্প মেয়াদী, লেস আচ্ছা, দেন। ইয়াহিয়া আসো, আমার কাছে আসো। একটু বন্ধ করে রাখেন, হ্যাঁ। 1 বছরের কমের একটা ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে সাধারণত মানে মানুষজন বড় করে, এটা ডেট ইনস্ট্রুমেন্ট। তো সাধারণত আনসিকিউরড হয়ে থাকে এইটা। ধরেন 1 দিনেরও হইতে পারে, 1 মাসেরও হইতে পারে। এটা ম্যাক্সিমাম 270 ডেজ এরকমের মতো হয়ে থাকে আর কি। ঠিক আছে। আচ্ছা, একটু দেখি এটা। তো ওইটারই আসলে শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে কিভাবে ইউজ করা যায় এটা নিয়ে এখানে আলোচনা করবে। আচ্ছা, দ্য পারপাস অফ দিস স্ট্যান্ডার্ড ইজ টু ইলাবোরেট দ্য রুলস পার্টেইনিং টু কমার্শিয়াল পেপার, দ্য টাইপস পারমিটেড অ্যান্ড দোজ নট পারমিটেড। এখানে রুলস, ইলাবোরেট দ্য রুলস পার্টেইনিং টু কমার্শিয়াল কমার্শিয়াল পেপারের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত নিয়ম কানুন আছে, জায়েজ না জায়েজের বিষয় আছে, ওগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করবে। অ্যান্ড দ্য টাইপস পারমিটেড অ্যান্ড দোজ আর নট পারমিটেড, কোন ধরনের কমার্শিয়াল পেপারটা পারমিটেড মানে শরিয়া জায়েজ করছে, কোনটা জায়েজ করেনি, এটা নিয়ে কথা বলবে। দ্য রুলস ফর ডিলিং ইন কমার্শিয়াল পেপার, ইটস কালেকশন, ডিসকাউন্টিং, প্রসেসিং অ্যান্ড দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য অব্লিগেশন টু পে। এখানে রিলেটেড যে আইন কানুন নীতি থাকবে, সেটা হচ্ছে কমার্শিয়াল পেপার রিলেটেড যে আইন কানুন, সেটা কিভাবে কালেকশন হতে পারে, সেটাকে যদি আপনি ডিসকাউন্টিং করেন, আজকে পরে টাকা পাবেন, আজকে সেই টাকাটা কমে কারো কাছে বিক্রি করে ফেললেন, এইটার পজিশনটা কিভাবে হবে, আপনি পেলেন কিন্তু এখন এইটার সরি হুকুম কি, এইটার দখলটা কার কাছে আছে। অ্যান্ড দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য অব্লিগেশন টু পে, যে আরেকজনকে যে পেমেন্ট করবেন সেটার অব্লিগেশন যে আসলে এটা কি প্রক্রিয়াতে আসবে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইলাবোরেশন অফ দ্য শরিয়া রেগুলেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা তো সাধারণভাবে বলবে, এবং ব্যাংক, ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইসলামিক ব্যাংক, এরা কিভাবে এইটাকে কোন রেগুলেশনের আন্ডারে, কোন নীতির আন্ডারে তারা এটাকে ব্যবহার করবে, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করবে কমার্শিয়াল পেপার রিলেটেড আর কি। যাই হোক, ওটুক তো ইয়ে না, আমাদের মেইন পড়া এখান থেকে। স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড হচ্ছে, দিস স্ট্যান্ডার্ড কাভার্স কমার্শিয়াল পেপার টু হুইচ দ্য জেনেভা ইউনিফর্ম কনভেনশন অন দ্য ল অফ কমার্শিয়াল পেপার্স কনফাইন্ড ইটসেলফ। জেনেভা ইউনিফর্ম কি জানি, ইউসিপি ডিসি, এই রিলেটেড যে সমস্ত আপনারা কমার্শিয়াল পেপারের যে জেনেভা ইউনিফর্ম কনভেনশন অন ল অফ কমার্শিয়াল পেপার, সেটার আন্ডারে যেগুলোকে কমার্শিয়াল পেপার হিসেবে বলা হয়েছে সেগুলোই এখানে আলোচনা হবে। কমার্শিয়াল পেপারে যে সংজ্ঞা বললাম, সেই সংজ্ঞা অনুযায়ী অনেক কিছুকে কমার্শিয়াল পেপার হিসেবে ট্রিট করা যায়, কিন্তু জেনেভা ইউনিফর্ম কনভেনশন অফ ল অফ কমার্শিয়াল পেপার, এটার আন্ডারে সাধারণত 3টা আইটেমকে কমার্শিয়াল পেপার হিসেবে ওনারা স্বীকৃতি দিয়েছেন। তো এগুলো নিয়েই আলোচনা হবে। দিজ আর বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোটস অ্যান্ড চেকস। এখন বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোটস আর চেক কি, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো নিচে। This standard covers dealing in such commercial papers insofar as they conform to the rules and principles in Sharia. তো এখানে শরিয়া রুলস এবং রেগুলেশনস নিয়ে, যখন শরিয়ার সাথে এরা কমপ্লাই করে, সেই ব্যাপারে সেই ধরনের কমার্শিয়াল পেপার নিয়ে এখানে আলোচনা হবে। The standard does not cover anything that may possess the attribute of commercial paper other than the 3 type named above, যেটা বললাম। অন্যান্য জিনিসগুলো যেগুলো কমার্শিয়াল পেপারের মতো মনে হইতে পারে, যেহেতু কমার্শিয়াল পেপারের সংজ্ঞাটা একটা ব্রড, বাট সেগুলো নিয়ে আলোচনা হবে না। শুধুমাত্র আলোচনা হবে বিল অফ এক্সচেঞ্জ,
প্রমিসরি নোট অ্যান্ড চেক, এই তিনটা নিয়ে। তো বিল অফ এক্সচেঞ্জ কি? বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে রিটেন সাইন্ড অ্যান্ড আনকন্ডিশনাল অর্ডার ফ্রম এ পার্সন টু অ্যানাদার পার্সন টু পে এ সার্টেন সাম অফ মানি at sight or a particular or determinable date to a third person or to the order of that third person to the bearer of that order। অনেক কঠিন কথা। বিল অফ এক্সচেঞ্জ কি? বিল অফ এক্সচেঞ্জ ভুলে যান যে বিদেশে যে আমরা ফরেন এক্সচেঞ্জে যে ট্রানজেকশন করি, এক্সপোর্ট ইম্পোর্ট করি, ওইটা না। আপনি ধরেন কারো একজনের কাছে কোন একটা জিনিস কিনলেন, আপনি একটা দোকানদারের কাছ থেকে একটা ল্যাপটপ কিনেছেন। তো ল্যাপটপ যখন কিনেছেন, ল্যাপটপে দোকানদার আপনাকে একটা বিল ইস্যু করেছে। এই যে বিলটা ইস্যু করলো, এই বিলের বিপরীতে আপনি কি করলেন? এই বিলটা অ্যাকসেপ্ট করলেন যে ঠিক আছে, ওনার কাছ থেকে আমি ল্যাপটপটা কিনেছি, ল্যাপটপের মূল্য 1,00,000 টাকা, তো এই 1,00,000 টাকার উনি বিল দিয়েছে, আমি বিলটা অ্যাকসেপ্ট করলাম। বিলটা অ্যাকসেপ্ট করলাম মানে আমি উনাকে পেমেন্ট করতে এখন রাজি হইলাম, তার মানে এই বিল উনি পাবেন। এখন এই বিলটা কি এখনই পাবেন? এখনই পাইলে তো নগদ দিয়ে দিলাম। আর যদি এরকম থাকে যে এখানে না, এই বিলের মধ্যে লেখা যে আপনি এই বিলটা অ্যাকসেপ্ট করেন, কিন্তু এখানে 1 মাস পরে দিবেন, অনেক সময় বাকিতে বিক্রি হয় না। তো এই যে বিলটা উনি আমাকে ইস্যু করলো, এই বিলটা আমি অ্যাকসেপ্ট করলাম, সেই অ্যাকসেপ্ট করে আমি উনাকে পেমেন্ট করব 1 মাস পরে। তো এই যে অ্যাকসেপ্টেন্স হইলো, এটা হইতে পারে একটা, যে উনাকে 1 মাস পরে আমি পেমেন্ট করব। আবার এটা হইতে পারে যে উনি বললেন যে আপনাকে যে বিলটা ইস্যু করেছি, আপনি এই বিলটা অ্যাকসেপ্ট করলেন, কিন্তু আপনি আমাকে পেমেন্ট করতে হবে না, আমার আরেকজন ভেন্ডর আছে যার কাছ থেকে আমি এই ল্যাপটপ গুলো বাল্কে কিনেছি, তাকে পেমেন্ট করবেন। মানে যিনি পেমেন্টের বেনিফিশিয়ারি, তার ইনস্ট্রাকশনে থার্ড পার্টিকেও পেমেন্ট করা যেতে পারে। এটাই হচ্ছে সংক্ষেপে বিল অফ এক্সচেঞ্জ। এখন এটা যদি বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে রিলেট করেন, একই রকম হবে। এক্সপোর্টার যখন বিল ইস্যু করছে, ইম্পোর্টার মাল পেয়ে সে অ্যাকসেপ্ট করলো যে ঠিক আছে, আমি আপনাকে এত টাকা পেমেন্ট করব, বাট সেটা পেমেন্ট করবো হয়তো 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে। তখন এক্সপোর্টার বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি পেমেন্ট করবেন, বাট কাকে পেমেন্ট করবেন? আমার ব্যাংকে পেমেন্ট করবেন, অমুক ব্যাংকে পেমেন্ট করবেন। এরকম আমরা বিল অফ এক্সচেঞ্জের ইউজটা যেহেতু ফরেন ট্রেডে বেশি দেখি, সেই জন্য বিল এক্সচেঞ্জ বললেই মনে হয় যে এটা একটা বিদেশি ট্রানজেকশনের বিষয়, বাট ডোমেস্টিক্যালিও সেম জিনিস হইতে পারে। আমরা আরেকবার পড়ি। এ রিটেন অ্যান্ড সাইন্ড অ্যান আনকন্ডিশনাল অর্ডার ফ্রম আ পার্সন টু অ্যানাদার পার্সন, একজন থেকে আরেকজন একেবারে নিঃশর্ত একটা রিটেন সাইন ডকুমেন্ট, টু পে এ সার্টেন সাম অফ মানি অ্যাট সাইট। এটা দেখলেই সে টাকা দিয়ে দিতে হবে, এই ধরনের হয়তো বা একটা ইনস্ট্রাকশন, অর এট এ পার্টিকুলার অর ডিটারমাইনেবল ডেট, অথবা ভবিষ্যতে কোনো সময় দিবে, টু এ থার্ড পার্সন, অন্য কোনো তৃতীয় পক্ষকে, অর টু দ্য অর্ডার অফ দ্যাট থার্ড পার্সন টু দ্য বিয়ারার অফ দ্যাট অর্ডার, অথবা যেই থার্ড পার্সন কে দিবে, অথবা এই জিনিসটা যে বহন করে তাকে দিবে, দ্য বিয়ারার অফ দ্যাট অর্ডার। এটা যে যার হাতে থাকবে সেই পাবে। ওই যে দোকানদার ইস্যু করছে, আপনি এটা অ্যাকসেপ্ট করছেন, এবং এটার যিনি দোকানদার, এখন এটা দোকানদারের হাতে আছে, সেই দোকানদার যিনি আপনার কাছে ল্যাপটপটা বিক্রি করেছে, এই কাগজের বিনিময়ে উনি টাকার মালিক। এখন সেই টাকা আপনার কাছ থেকে 1 মাস পরে নিতে পারে, তাহলে আপনি উনাকে দিবেন। এই কাগজটা যদি অন্য কাউকে দিয়ে দেয়, তখন আপনি এই কাগজের বদলতে আপনি যেহেতু ওনার যে ভেন্ডর, তাকেও পেমেন্ট আপনি করতে পারেন, এবং সেও আপনার কাছ থেকে টাকাটা দাবি করতে পারে, এবং এগুলোর বলেই আমরা এক্সপোর্ট বিলের ডিসকাউন্ট করে থাকি ব্যাংক টু ব্যাংক। আচ্ছা, এটা হলো তিনটা পার্টি এখানে ইনভলভ থাকতে পারে। প্রমিসরি নোটসে হচ্ছে এ সার্টিফিকেট হোয়ার বাই দ্য ইস্যুয়ার এ ডেটর promises to pay a certain amount of money at sight or a particular or determinable date to another person, a beneficiary creditor. In Sharia characterization, it is considered a certificate of debt. এখানে দুইটা পার্টি ইনভলভ। যেমন আমরা যখন ফাইন্যান্সিং নেই, বিভিন্ন জায়গা থেকে ব্যাংকে লোন নেই, অথবা ইসলামিক ওয়েতে আমরা যদি ফাইন্যান্সিং নেই, সেখানে যারা বড়োয়ার, তারা যিনি লেন্ডার, যিনি ক্রেডিটর, সেই ক্রেডিটরকে ডেটর একটা ডিমান্ড প্রমিসরি নোট সাইন করে। প্রমিসরি নোটের ভ্যালু থাকে টোটাল আপনার যে রিসিভেবল, এইটা সে যখন চাইবে ব্যাংকার সেইটা প্লেস করে টাকা আপনার কাছ থেকে দাবি করতে পারে, আর আপনি যদি টাকা না দেন,
তখন সে মামলা করে। তো প্রমিসরি নোটে দুইটা পার্টি থাকে, একজন ক্রেডিটর একজন ডেটর। এটার ইস্যুয়ার হয় ডেটর, যিনি হচ্ছে যে ধরতে পারেন বড়োয়ার ঋণী, আর যিনি ঋণদাতা উনি হচ্ছেন এটার বেনিফিশিয়ারি। তাহলে এখানে দুইটা পার্টি। চেকে কয়টা পার্টি? ইটস সার্টিফিকেট দ্যাট ইজ ইস্যুড টু এ পার্টিকুলার পার্সন। এখানে পার্সন বলতে ইনস্টিটিউশন হইতে পারে, যে কোনো ইন্ডিভিজুয়াল হইতে পারে। একজনকে একটা জিনিস সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কন্টেইনিং অ্যান অর্ডার ইস্যুড বাই এ পার্সন দ্য ড্রয়ার। মানে হচ্ছে যে এই চেকটা কন্টেইনিং an order issued by a person, যে এটা চেকটা লিখতেছে ড্রয়ার টু অ্যানাদার পার্সন, ড্রয়িং, যাকে এটা ইস্যু করা হয়েছে, যার নামে চেকটা লিখছে, টু পে এ সার্টেন সাম অফ মানি টু থার্ড পার্সন দ্য বেনিফিশিয়ারি। মানে হচ্ছে আমি চেকটা লিখতেছি, ড্রই হচ্ছে আমার ব্যাংক, আমার ব্যাংকে লিখতেছি যে আমার এত টাকা পেমেন্ট করো কাকে? আরেকজনকে। ব্যাংকের কাছে আমার অ্যাকাউন্ট আছে, সে একজন ধরেন ইন্ডিভিজুয়াল, আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি চেকটা ইস্যু করতেছি, ব্যাংক হচ্ছে ড্রই, তখন থেকে টাকা উঠবে কার নামে? টু পে সার্টেন সাম অফ মানি টু থার্ড পার্সন, একজন থার্ড পার্সন বেনিফিশিয়ারি, আমি XYZ এর নামে চেক ইস্যু করছি। এই চেকটা আমি ইস্যু করছি, গেল ব্যাংকের কাছে, আলটিমেট বেনিফিশিয়ারি হলো তৃতীয় একজন মানুষ, যিনি টাকাটা উঠায় নিবে। In Sharia characterization, it is considered a restricted hawala if the drawer is a debtor to the drawee. Otherwise, it is considered an unrestricted hawala with respect to the drawer. আচ্ছা, আপনারা হাওয়ালা পড়েছেন? জি পড়েছি, জি পড়েছি। জি বলেন, এটা ঠিক আছে এই জায়গাটা? ওকে, শরিয়াতে এটা কি বলবে? এটাকে রেস্ট্রিক্টেড হাওয়ালা ইফ দ্য ড্রয়ার, যিনি চেকটা ইস্যু করেছেন, ইজ এ ডেটর টু দ্য ড্রয়ি, মানে ব্যাংকে। এখানে ড্রয়ার মানে বলতে ধরেন আমি, আর ড্রয়ি মানে হচ্ছে ব্যাংক, ফর সিম্পলিসিটি অফ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে ব্যাংকে যদি আমার ধরেন অ্যাকাউন্ট থাকে যেখানে আমি টাকা রাখছি, মানে ব্যাংকের কাছ থেকে কোনো ক্রেডিট কার্ড কিছু নেই, ধরেন ডেবিট কার্ড, মানে আমার অ্যাকাউন্টে টাকা আছে, সেই রকম অ্যাকাউন্টে যদি আমি চেক ইস্যু করি, যেমন আমার সেভিংস অ্যাকাউন্ট অথবা আমার কারেন্ট অ্যাকাউন্ট, ওরকম জায়গায় যদি আমি চেক ইস্যু করি তাহলে এটা রেস্ট্রিক্টেড হাওয়ালা। আর যদি সেরকম না হয়ে ধরেন ব্যাংক, আমি যখনই চেক ইস্যু করি সেটার বিপরীতে ব্যাংক আমাকে টাকা দেয়, যেমন আমার ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডের বিপরীতে যদি আমি একটা চেক ইস্যু করি যেখানে ব্যাংক আমাকে ক্রেডিট দিয়েছে আসলে, তো সেটা তখন হবে আনরেস্ট্রিক্টেড হাওয়ালা। রেস্ট্রিক্টেড হাওয়ালা মানে হচ্ছে আসলে এখানে আমার টাকাটা, এটা ম্যাক্সিমাম লিমিটটা তো জানা আছে, আমার টাকাটাই আমি উইথড্র করতেছি, এইটার সর্বোচ্চ কত টাকা কম বেশি হইতে পারে সেটা আমি জানি। বাট আনরেস্ট্রিক্টেড হাওয়ালায় যেটা হইতেছে, যেহেতু আমাকে আরেকজন ক্রেডিট দিচ্ছে ব্যাংক, তো সেটার লিমিট তো আনলিমিটেডও হইতে পারে। এখন হয়তো জেনারেলি আমরা জানি যে একটা লিমিট করা আছে, আমার 1 কোটি টাকা, 50 লাখ টাকা, ক্রেডিট কার্ডে 5 লাখ টাকা, বাট ইট ক্যান বি মোর, ফরে এটা আনরেস্ট্রিক্টেড ওপেন আছে, যিনি আমাকে ঋণ দিচ্ছেন সেই ঋণদাতা চাইলে তো এটা বাড়ায়ও দিতে পারে। এই জন্য এটা একটা আনরেস্ট্রিক্টেড হাওয়ালা। আর রেস্ট্রিক্টেড হাওয়ালা যদি ডেটর হিসেবে আমি ব্যাংকে, আমার যদি কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট থাকে যেখানে আমার টাকা আমি উঠাচ্ছি ব্যাংক থেকে, তাহলে রেস্ট্রিক্টেড হাওয়ালা। ব্যাংক যদি আমাকে ঋণ দেয়, যেমন আপনাদের সিসি ফ্যাসিলিটি, এই সে নানা রকম কনভেনশনালে থাকে না, ধরলাম এটা হয়তো ইন্টারেস্ট ফ্রি, তাহলে এটা আনরেস্ট্রিক্টেড হাওয়ালা। তাহলে 3 রকমের আমরা প্রমিসরি নোটের ইয়ে দেখলাম আর কি, কমার্শিয়াল পেপারে যে 3টা ফর্ম হইতে পারে মোস্ট পপুলারলি ইউজড। রুলস ফর ডিলিং ইন কমার্শিয়াল পেপার, এইটা হচ্ছে মেইন কথা। It is permissible to undertake transaction in commercial paper of all 3 types on the condition that it does not amount to the contravention of the Sharia. যেমন এগুলো দিয়ে যেন শরিয়ার কোনো কন্ট্রাভেনশন, শরিয়ার কোনো ব্যত্যয় না ঘটে, তাহলে এটা আপনি ব্যবহার করতে পারবেন। লাইক রিবা অর ডিলে that is legally prohibited in accordance with the details provided in the following paragraphs. নিচে যেগুলো কথাবার্তা বলছে সেইভাবে যদি হয় তাহলে এটা হবে না, মানে লিগালি প্রহিবিটেড। যেমন ডিলে হইলো, যেহেতু টাকা অ্যাজ গুড অ্যাজ মানি, একটা নগদে পাইলেন আর একটা বাকিতে করলেন, সেগুলো জিনিস হবে না, এরকম বিভিন্ন জিনিসপত্র এখানে বলবে। কারণ দুটো একই রকমের জিনিস, যেমন আইডেন্টিক্যাল আইটেম টাকা, একটার পরিবর্তে আরেকটা যদি এক্সচেঞ্জ করি দেরিতে, তাহলে এটা রিভার দিকে টার্ন করে। এখন সেই রিভারগুলো কি রকমের হয় এটা বলবে দ্বিতীয়তে। It is not permissible to use a bill of exchange or promissory notes
in transaction that require possession of the counter value, like deeming the two types of commercial paper as counter value in the contract of SARF currency exchange or as the counter value for the capital Ras Al Mal in the contract of Salam. Acha. It is not permissible to use bill of exchange or promissory note in transaction that require possession of the counter value. যেখানে আপনাকে কেউ একজন টাকা দিতে হবে, ঠিক আছে? যেমন ধরেন কারেন্সি এক্সচেঞ্জে যে বললাম, আপনি কারো কাছ থেকে ডলার কিনবেন, বিনিময়ে উনি টাকা চান, অথবা আপনি কাউকে টাকা দিলেন, বিনিময়ে উনি আপনাকে ডলার দিবে। তো উনি আপনাকে ডলার না দিয়ে আপনি নগদে 1,00,000 টাকা দিয়ে দিলেন, উনি 1,000 ডলারের সমান প্রমিসরি বিল অফ এক্সচেঞ্জ অর প্রমিসরি নোট আপনাকে দিয়ে দিল। কারণ বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোট এটা কিন্তু ইমিডিয়েটও হইতে পারে, আবার চাইলে এটা ডেফার্ডও হতে পারে। তো এখানে ধরে নেওয়া হচ্ছে যে এটা ডেফার্ড হওয়ার চান্সও এখানে আছে, যেহেতু দুই দিকেরই পসিবিলিটি আছে। তাহলে আপনি নগদে টাকাটা দিয়ে দিলেন, ডলারটা পাবেন বাকিতে, তাহলে বাই সার্ফের ফর্মুলাতে এটা হবে না, কারণ ইয়াদান ইয়াদিন হতে হবে। আপনি টাকাটা যখন দিলেন, ডলারটা উনি দিতে হবে। উনি বিল অফ এক্সচেঞ্জে আন্ডারে ডলারটা বিদেশ থেকে পাবে, 1 মাস পরে পাবে, আপনাকে সেই কাগজটা ধরাই দিছে, সেটা 1 মাস পরে ব্যাংকে গিয়ে আপনি টাকা পাবেন, অথবা 15 দিন পরে পাবেন। সেই জন্য এই ট্রানজেকশনটা হবে না। যেই ট্রানজেকশনে ইমিডিয়েটলি কাউন্টার ভ্যালু পজিশন, মানে কাউন্টার ভ্যালু হচ্ছে যে একটার বিপরীতে আরেকটার মূল্য, যে কাউন্টার ভ্যালু পাওয়াটা বাধ্যতামূলক, তাৎক্ষণিকভাবে হস্তগত হইতে হবে, সেই ধরনের যদি ট্রানজেকশনে বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোটের ব্যবহার জায়েজ নয়। অথবা আপনি কাউকে সালামের ক্যাপিটাল দিবেন। সালামের ক্যাপিটাল কি করতে হয়? তখনই টাকাটা দিতে হয়। কেউ একজন সালাম করে আপনার কাছ থেকে 1 কোটি টাকা চাইলো, যদি আপনাকে আগামী বছর জ্যৈষ্ঠ মাসে আম দিবে, আপনি ওনাকে একটা ডিমান্ড প্রমিসরি নোট অথবা বিল অফ এক্সচেঞ্জ ধরাই দিলে এই ট্রানজাকশনটা হবে না। কারণ হচ্ছে বিল অফ এক্সচেঞ্জে ডেফার্ড হওয়ার এলিমেন্টও বিদ্যমান। তাহলে উনি টাকাটা তাৎক্ষণিক পাইলো না, পরে পাবে। পরে পাইলে কি সালাম হবে? না, সালামে টাকাটা ইমিডিয়েটলি দিতে হবে। It is permitted to use a check in the following types of transactions. কিন্তু চেক কিভাবে ইউজ করা যাইতে পারে? A check where the owner has a balance. চেক মানে যেখানে ওই ধরনের চেকের কথা বলা হয়েছে, এই চেকে যিনি অ্যাকাউন্টের মালিক, সেই অ্যাকাউন্টে তার টাকা আছে। When drawn by the client against the bank or by the bank against another bank or against itself or against one of its branches. যেখানে আপনার টাকা আছে, সেটা আপনি কোনো ক্লায়েন্ট ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে, অথবা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাচ্ছে, সেম ব্যাংক হইতে পারে, অথবা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ট্রান্সফার করা হচ্ছে। এরকম যদি আপনি চেক ইস্যু করেন এবং সেখানে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, তাহলে এই চেক দিয়ে ট্রানজেকশন জায়েজ। কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। টাকা না থাকলে শুধু চেক দিয়ে করলে কি হবে? এটা তো ডিলেড হয়ে গেল। আপনাকে চেকটা ধরাই দিলাম, বলে দিলাম যে 5 মাস পরে নিয়েন, 3 মাস পরে নিয়েন, অ্যাকাউন্টে টাকা নাই, তাইলে এই ট্রানজেকশনটা হবে না। ট্রানজেকশন হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। জি, আবু নাসর ইয়া করে দেন। এ চেক হোয়ার দ্য ওনার হ্যাজ নো ব্যালেন্স। কিন্তু একটা চেক যেখানে আমার কোনো টাকা নাই, আমি চেকটা ইস্যু করছি কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, when drawn by the client against a bank or is drawn by the bank against another bank or against itself or against one of its branches, the so-called overdraft. From Sharia perspective, this is a loan qard which is permissible if it is void of riba. Okay, আমার কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট না, এ নাম্বার হলো ধরেন কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট যেখানে টাকা আছে। আরেকটা আমি চেক ইস্যু করছি কিন্তু আমার আসলে কোনো টাকা নাই, কিন্তু আমি চেকটা ইস্যু করলে ব্যাংক হচ্ছে আমাকে আগে থেকে এরকম বলে রাখছে, যখনই আপনি চেক ইস্যু করবেন আপনাকে আমরা কর দিয়ে দিব। তাহলে এই চেকটা যখন ইস্যু করলাম আপনার নামে, এই চেকটা আপনি ব্যাংকে প্লেস করলেই আমার ব্যাংকে আসা মাত্র আমার ব্যাংক আপনার চেককে অনার করে দেয়। এটা কিভাবে করে? তারা আমার নামে একটা কর ইস্যু করে। এই কর যদি করে তাহলেও এই চেক ইস্যু করা জায়েজ আছে, কারণ এই চেকটা ইস্যু করলে তাৎক্ষণিকভাবে যিনি বেনিফিশিয়ারি উনি টাকাটা উঠায় নিতে পারবে। শরিয়াতে এটাকে ব্যাংক বলতেছে আমার নামে একটা কর্জ ইস্যু করছে, যেমন ওভারড্রাফট যেটা হয় এটা কর্দ, এবং বলা হয়েছে এইটা কর্দ ওইভাবে হইতে পারবে যেখানে কোনো ধরনের সুদের কোনো ইস্যু নাই, কিন্তু কর্দ আছে, হয়তো বা গোপনে সুদ দিচ্ছে, সার্ভিস চার্জ,
1 কোটি টাকা 1 লাখ টাকা নিয়ে নিচ্ছে এরকম করে যদি কিছু করে তাইলে যেন না করে। যদি সুদবিহীন কর হয় তাহলে সেই অ্যাকাউন্টের বিপরীতে চেক ইস্যু করা যায়। A cross check that binds the payee bank to fulfill its condition. ক্রস চেক থাকে না, আপনি ক্রস করে দিলেন যে এইটা যে কোনো একটা অ্যাকাউন্টে যাইতে হবে, সে ধরনের যদি চেক হয় দ্যাট বাইন্ডস দ্য পে ব্যাংক টু ফুলফিল ইটস কন্ডিশন, যেখানে পে ব্যাংকে যাকে বলা হয়েছে পেমেন্ট করার জন্য, আমার যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চেক, আমি সেখানে ক্রস চেক ইস্যু করলাম এবং সেখানে আসলে এইটা কি হবে, এখানে আমার টাকাটা আছে, ফলে আমার এই ব্যাংক আপনার নামে চেকটা যদি ইস্যু করি এটা ইয়ে করতে বাধ্য, এই চেকটা অনার করতে বাধ্য। An account pay check that binds pay bank to fulfill its condition by crediting the amount of the check to the beneficiary's account. Account pay check কি? Account pay check হচ্ছে ক্রস চেকে হচ্ছে যে আপনি যে কোনো ওই এন্ডোর্সমেন্ট করা যায়, মানে আরেকজনের নামে এন্ডোর্স করা যায়। অ্যাকাউন্ট পেই চেক হচ্ছে যে আমি অ্যাকাউন্টেই যাবে এবং আপনার যে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সেই জায়গায় যাবে, একটা পার্টিকুলার অ্যাকাউন্টে একজনের নামে দেওয়া হয়েছে, সুতরাং এখান থেকে ওই অ্যাকাউন্টেই টাকাটা যাবে। এইটা হচ্ছে দুইটা পার্থক্য, একটা এন্ডোর্স করা যাবে, একটা এন্ডোর্সমেন্ট করা যায় না, এটা আমরা পরে পড়বো। তো সেরকম সেখানেও আমার অ্যাকাউন্টে টাকা আছে, সুতরাং আমার বেনিফিশিয়ারি কে যখনই চেকটা ইস্যু করি সে ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তাকে টাকাটা দিয়ে দেয়, তার অ্যাকাউন্টেই যায়, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয় এখানে। ট্রাভেলার্স চেক এখন তো হয়তো বা দেখা যায় না। ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন ইস্যুইং ইট টু টেক কমিশন ইন লিউ অফ ইন্টারমিডিয়েশন ইন সাচ ইস্যুয়েন্স or at the time of its payment provided this does not include riba. আগের দিনের ট্রাভেলার চেক ইজ ইকুইভ্যালেন্ট টু এখনকার যে ক্রেডিট কার্ড। আগে মানুষজন বিদেশে যাওয়ার সময় তো ধরেন যে মাল্টিন্যাশনাল ব্যাংকগুলো থেকে ট্রাভেলার্স চেক নিয়ে যাইতো, যে আপনি ক্রেডিট কার্ড তো সব জায়গায় চলবে না, দুনিয়া এত তখন স্মার্ট ছিল না, তো ছোট ছোট অনেকগুলো চেক নিয়ে যেত, 1 কোটি টাকা 50 লাখ টাকা 10 লাখ টাকার সমান, বিদেশে গিয়ে বিভিন্ন পার্টিকুলার দোকানে হোটেলে রেস্টুরেন্টে তারা ক্রেডিট কার্ডে যেরকম আপনি চার্জ করেন তখন ওইটা দিতেন, ওইটা দিলেই সে ওটাকে অ্যাকসেপ্ট করতো। তো এটা এক ধরনের ক্রেডিট। এটা তো ধরেন আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে আপনি ট্রাভেলার্স চেক নিছেন, ক্রেডিট কার্ড নিলে যেরকম এটা একটা ক্রেডিট, ওইটাও একটা ক্রেডিট। তো এখানে বলা হয়েছে শরিয়াতে যে এই ট্রানজাকশন ঠিক আছে, এই ট্রানজাকশনের বিপরীতে ব্যাংক চাইলে একটা কমিশনও নিতে পারবে, কারণ তাকে পেমেন্টে একটা হেল্প করতেছে, যে কারণ এইখানে থেকে একজন ইস্যু করতেছে আরেক জায়গায় টাকাটা যাচ্ছে, এই জন্য সে যে একটা সার্ভিস দিচ্ছে সার্ভিসের জন্য ফি নিতে পারবে, কিন্তু এটা যেন কোনো রিবার দিকে লিড না করে। যেমন সার্ভিস চার্জটা এমন ভাবে নিলেন যাতে করে আপনার যে ক্রেডিট অ্যামাউন্ট সেটা 1 মাস আউটস্ট্যান্ডিং থাকলে যতটুকু আপনার প্রফিট পাওয়ার কথা অতটুকু নিতে পারেন, এই ধরনের যেন কোনো কিছু না করা হয়। All forms of endorsements are binding with respect to their legal effects, provided the endorsement fulfill the legal condition and regulation determined for them. Any type of endorsement, আপনি যে এখানে লিখলেন একটা এন্ডোর্স করে দিলেন, আমি সাইন করলাম, হ্যাঁ, সেটা চেকে হোক, ডিমান্ড প্রমিসরি নোটে হোক অথবা বিল অফ এক্সচেঞ্জে হোক, এগুলোর লিগাল ইফেক্ট কি? লিগাল ইফেক্ট দ্যাট আর এন্ডোর্সমেন্ট ফুলফিল দ্য লিগাল কন্ডিশন এন্ড রেগুলেশন, এটার জন্য বাইন্ডিং। আপনি যখন একটা চেক সাইন করছেন, তাহলে এই চেকটা যখন আপনি সাইন করছেন এই চেকের জন্য আপনি দায়ী। এটা যদি পেমেন্ট না হয় তাহলে আপনি পেমেন্ট করবেন, এটা যদি কোনো ধরনের লিগাল কনসিকুয়েন্স হয় আপনি পেমেন্ট করতে পারেন না, এটার জন্য আপনি বহন করবেন। একইভাবে ওই যেটা বললাম ক্রস চেকে, আমি আপনাকে চেকটা ইস্যু করে দিয়েছি, আপনাকে নামে আপনাকে চেক ইস্যু করছি, ক্রস চেক আপনাকে দিছি, এবার আপনি এটা না উঠায় আপনি আরেকজনকে এন্ডোর্স করে দিছেন, এখন সেই লোক গিয়ে ব্যাংকে টাকা উঠাইতে পারে না, তাইলে উনি আপনাকে ধরতে পারবে, আপনি আবার আমাকেও ধরতে পারবেন। অল দিস পার্টি, আমি প্রথমে চেকটা ইস্যু করছি আমিও দায়ী, আপনি ফার্দার এন্ডোর্স করছেন আপনিও দায়ী হবেন, এটা লিগালি আমরা তিনজন এইটার মধ্যে অ্যাফেক্টেড হব। এই ধরনের যে যে লোক সাইন করতেছে সবাইকেই ধরা যাবে শরিয়া মোতাবেক এবং আইনি অনুযায়ী। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, নেটের হ্যাজার্ডের কারণে এ আর বি টার ডিফারেন্সিয়েশনটা কাইন্ডলি যদি একটা সামারাইজ করা যায়। কোনটা? এ আর বি 3/3 এ বি। ওকে, একটা হইলো চেক, পার্থক্যটা স্যার। একটা হইলো চেক আপনার এই কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে আপনি চেক ইস্যু করছেন, ঠিক আছে। আরেকটা হলো পরেরটা হইলো যে চেক যেখানে আপনার সিসি ফ্যাসিলিটি আছে, ওভারড্রাফট ফ্যাসিলিটি আছে, সেটার এগেনস্টে চেক ইস্যু করছেন, সেটা বলতে চাইছেন। যেখানে মানে আপনার আসলে টাকা নাই কিন্তু
ব্যাংকে আপনি তো টাকা জমা রাখেন না, আপনার সিসি অ্যাকাউন্ট হয়েছে অথবা আপনার ওভারড্রাফট ফ্যাসিলিটি দিবে। তো ওভারড্রাফট ফ্যাসিলিটি কি? ধরেন শরিয়া অনুযায়ী যেটা হয় যে আপনি চেকটা ইস্যু করলে ব্যাংকের কাছে গেলে ব্যাংক দেখে বুঝে যে এই ক্লায়েন্টকে আমি বলছিলাম ওনাকে যখনই চেক উপস্থাপন করবে ওই পরিমাণ টাকা আমি কর দিব, হয়তো একটা লিমিট করা আছে, তখন এই চেকটা অনার করে দেয়। আপনি চেকটা ইস্যু করলেন আমার নামে, আমাকে 1 লক্ষ টাকা ব্যাংক দিয়ে দিল, কিন্তু আপনাকে বিপরীতে একটা কর করে ফেললো, আপনার এগেনস্টে একটা কর ইস্যু হইলো, তাই না, লোন ইস্যু হইলো। তো এই যে এই অ্যাকাউন্টে কি ছিল, আপনার আসলে টাকা ছিল না, চেকটা ইস্যু করার কারণে ব্যাংকের সাথে আপনার রিলেশনশিপের কারণে ব্যাংক আপনাকে একটা কর দিয়েছে। তো এইটা নর্মালি যে কনভেনশনাল ব্যাংকগুলোতে ওভারড্রাফট ফ্যাসিলিটি যা থাকে এটা, তবে এটা বলছে যে এটা জায়েজ তখনই যখন এই করদের বিপরীতে কোনো ধরনের রিবা রিলেটেড ট্রানজেকশন না হয়, যেমন এই কর দিছে কিন্তু কোনো সুদ যেন না নেয় অথবা এক্সট্রা টাকা না নেয়, যেটা নিলে সুদের দিকে লিড করতে পারে। এইটাই হচ্ছে এই দুটো ডিফারেন্স। জি, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? জি জি বলেন। স্যার ওই যে 3/2 তে আমি তখন আসলে বলার চেষ্টা করতেছিলাম, শোনা যাচ্ছিল না। বিল জি, অফ এক্সচেঞ্জের কথা যেটা আসছে স্যার, বিল অফ এক্সচেঞ্জে তো স্যার এটার ডেটটা তো উপরে দেওয়াই থাকে, এটা যদি সাইট হয় তাহলে তার এটা ডেফার্ড বা সাইট, এটা তো এক্স্যাক্টলি, এটার মানে এটা একটা ম্যাচুরিটি প্রশ্ন দেখে। এখানে। এই প্রশ্নটা খুবই কমন এখানে। ওনারা যেটা বলতে চাইছে, যেহেতু বিল অফ এক্সচেঞ্জ ক্যান বি অ্যাট সাইড, ক্যান বি ডেফার্ড, ডেফার্ডে হইলে আসলে এটা হবে না। তো ধরে রাখছে যেহেতু এটার মধ্যে ডেফার্ডও হওয়ার এলিমেন্ট হইতে পারে, সেই জন্য ওনারা মানাই করে রাখছে। এবং সাধারণত বিল অফ এক্সচেঞ্জ ধরেন ডেফার্ডই হয়, সাইট ধরেন অপেক্ষাকৃত কম হয়, সেই জন্য ওনারা এই জিনিসটাকে সতর্কতামূলক ভাবে বলে রাখছে, এই আর কি। ঠিক আছে, বাট অ্যাট সাইড হলে তো ইমিডিয়েটলি আপনি যে টাকা দিচ্ছেন এই এখনই জমা দিয়ে বিপরীতে আপনি ডলার নিয়ে নিলেন অথবা ডলার দিয়ে দিলেন, টাকা নিয়ে নিলেন, এটা ট্রু, বাট ওনারা সতর্কতামূলক ভাবে এটাকে মানা করে রাখছে। ঠিক আছে। আবার অনেক সময় ধরেন বিল অফ এক্সচেঞ্জ অথবা দিল অ্যাট সাইট হলো, কিন্তু আহ, আমি জানি না, হয়তো বা অনেক রকমের ইস্যুস বিভিন্ন জায়গায় হয়তো ওনারা ফেস করছে যখন স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে তখন, বাট এখন তো দুনিয়া অনেক আগে গেছে। অ্যাট সাইট হলে সমস্যাটা কোথায়? সমস্যা হয়তো বা নাই। কালেকশন অফ দ্য অ্যামাউন্ট অফ কমার্শিয়াল পেপারের টাকাটা আপনি কেমনি কালেকশন করবেন? দ্য কালেকশন অফ দ্য অ্যামাউন্ট অফ কমার্শিয়াল পেপার ইজ কনসিডার্ড এন এজেন্সি with the client appointing the institution as an agent to collect the value of the paper on his behalf. Say for example, যে আপনি একটা চেক ইস্যু করছেন আপনার একজন আপনার অ্যাকাউন্টে, তো আপনি যে চেকটা ইস্যু করছেন আপনার ব্যাংকে, সেখানে আরেকটা ব্যাংক থেকে এখানে টাকাটা আসবে, জমা হবে, আপনি একটা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, চেক জমা দিয়েছেন। তো এই চেকটা আপনি জমা দিয়েছেন, আপনি সিটি ব্যাংকের চেক ডিভিডেন্ড হিসেবে পাইছেন, সিটি ব্যাংকের চেক আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জমা দিয়েছেন। এই যে জমা দিলেন, এখন কি হলো, আপনার ব্যাংক তো এই সিটি ব্যাংকের সাথে যোগাযোগ করে টাকাটা কালেক্ট করে নিন, তাই না? আমরা তো বুঝি না কিভাবে হয়, যারা ব্যাংকের ভিতরে কাজ করে ওনারা তো বুঝিনি, কিছু অ্যাক্টিভিটিস থাকে এখানে। তো এই যে কাজটা থাকে এইটা কি, এটা আসলে আপনি চেকটা যখন জমা দিয়েছেন আপনার ব্যাংকে একটা এজেন্ট বানাই দিয়েছেন যে ভাই অন মাই বিহাফ আপনি সিটি ব্যাংক থেকে এই 10,000 20,000 30,000 টাকা নিয়ে আসবেন, আমার অ্যাকাউন্টে জমা করাবেন। তাহলে এটা একটা এজেন্সিশিপ হইলো। ঠিক আছে, এজেন্ট, আমি ব্যাংকের এজেন্ট বানালাম যে আমার পক্ষে সে ওই ব্যাংক থেকে টাকাটাই নেই এখানে রেখে দিবে। এটা কনভেনশনাল হইতে পারতো যে আপনি কেউ একজনের চেক দিচ্ছেন, ওনারা বললেন যে ওই ব্যাংক থেকে টাকা নিয়ে আসো, এই কাগজ নিয়ে গেলে কেউ নগদ দিয়ে দিবে ব্যাংকিং সিস্টেমে। মা, আমার আব্বা এত পড়তেছে সোনামানিক, এই কথা বলেন না, ভূত খেয়েছে নাকি? হ্যাঁ the institution is entitled to commission that is agreed upon between the client and the institution. এই যে চেকটা কালেক্ট করবে এই জন্য চাইলে ব্যাংক কিন্তু একটা টাকা ক্লায়েন্টের কাছে চার্জ করতে পারে, দুই পার্টি যদি এগ্রি করে। আগের দিনে আমরা দেখতাম ঢাকার বাইরে চেক যদি কেউ ইস্যু করতো 7-8 দিন লাগতো, আর 10 বছর আগে তখন কিন্তু ব্যাংক যে কি আউট স্টেশন চেক হিসেবে ওটাকে 1,000 কত বোধহয় 100-200 এরকম টাকা চার্জ করতো। এখন যেরকম কোনো চার্জই হয়তো বা করে না। ইন দ্য অ্যাবসেন্স অফ এন এগ্রিমেন্ট বিটুইন দেম দ্য প্র্যাকটিস প্রিভিলেন্ট অ্যামং দ্য ইনস্টিটিউশন ইজ টু বি অ্যাক্টেড আপন। কিন্তু যদি দুই পার্টি মিলে এগ্রি করতে না পারে, তাহলে যদি সারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেই টাকাটা নেয় সবাই এই টাকাটা নিবে। আর যদি এগ্রি করে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হয়তো বা নিলে 300 টাকা নিত, অথবা ইসলামী ব্যাংক নিলে 20 টাকা নেয়, 50 টাকা নেয়, তো তাহলে কনভেনশনাল যেটা আছে সবাই মিলে সেটাই নিবে আর কি, এটা বলে দিচ্ছে। তার মানে মেইন কথা হচ্ছে এখানে একটা কমিশন চার্জ করা যেতে পারে যেহেতু এজেন্ট হিসেবে ব্যাংক কাজ করতেছে। It is not permissible to discount commercial paper, but it is permitted to pay an amount that is less than the value of the paper to the first beneficiary prior to the date of maturity.
এটা একটা খুবই জটিল জিনিস, এখানে এটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে কমার্শিয়াল পেপার আপনি ডিসকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে? চেকের হিসাবেই বুঝেন, আমি আপনাকে একটা চেক ইস্যু করছি, সেই চেকটার ভ্যালু হলো 1,00,000 টাকা, 1 মাস পরে আপনি পাবেন, ডেফার্ড চেক সে। এখন আপনার এই মুহূর্তে টাকা লাগবে, আপনি আরেকজনের কাছে গিয়ে বললেন যে ভাই এই টাকাটা তো 1 মাস পরে পাবো, 1,00,000, আপনি আপাতত আমাকে 95,000 টাকা দিয়ে দেন। এই কাজটা করা যাবে না, ঠিক আছে? কিন্তু ইট ইজ পারমিটেড টু পে অ্যান অ্যামাউন্ট দ্যাট ইজ লেস দেন দ্য ভ্যালু অফ দ্য পেপার টু দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি প্রায়র টু দ্য ডেট অফ ম্যাচুরিটি। কিন্তু আমি যেহেতু চেকটা ইস্যু করছি আপনাকে, আপনি যদি আমার কাছে এসে বলেন যে ভাই আপনি তো আমাকে 1 মাস পরে 1,00,000 টাকা দিবেন বলছেন, তো 1 মাস পরে দিলে আমার আসলে সমস্যা হবে, আপনি আপাতত আমাকে ভাই 95,000 টাকা দিয়ে দেন, ডিফার্ড না করে ইনস্ট্যান্ট দিয়ে দেন। এই জিনিসটা জায়েজ আছে, মানে হচ্ছে প্রথম দুই পার্টি যে, ধরেন আমি আপনার কাছে একটি আপনার কাছ থেকে আমি একটি ল্যাপটপ ক্রয় করেছি, তাই তো? ল্যাপটপ ক্রয় করার বিনিময়ে আমি আপনাকে 1,00,000 টাকা দিব, তো ওই যে বললাম 1,00,000 টাকা চেকটা আমি আপনাকে দিয়েছি 1 মাস পরে, কিন্তু আপনার এখনই টাকাটা প্রয়োজন। আপনি যদি তাজামুল ভাইয়ের কাছে এই 1,00,000 টাকার চেক নিয়ে যান, 1 মাস আগেই যে টাকাটা দিয়ে 95,000, ওটা জায়েজ নাই। কিন্তু যদি আমার আর আপনার মধ্যে কেনা বেচা হয়েছে, আমার কাছে যদি এসে বলেন যে ঠিক আছে ভাই 95,000 টাকা দেন আপাতত, চেকটা রেখে দেন, তাইলে এটা জায়েজ আছে, যেহেতু বিটুইন দিস টু পার্টিজ আপনি কিছু ছাড় দিতে রাজি হইলেন এবং আর্লি কালেকশন করার জন্য, এই জায়গাটায় কোনো সমস্যা নেই। কিন্তু এটা অন্য পার্টির কাছে গিয়ে যদি ডিসকাউন্ট করান, তাহলে এটা জায়েজ হবে না। আমার কাছে এটা ডিসকাউন্ট করেন নাই, আমার কাছে যেটা বলছেন যে আর্লি আপনি কম দামে আমার কাছ থেকে জিনিসটা নিলেন, প্রাইসটা হয়তো বা রিনেগোসিয়েটেড হলো, এইটা। তো এটা থার্ড পার্টির সাথে ডিসকাউন্ট করাটা জায়েজ হবে না, কিন্তু ফার্স্ট টু পার্টি মধ্যে যদি এটা হয়, এটা জায়েজ আছে। It is not permissible to sell commercial paper that has not become the due for amount similar to its value. যেই অ্যামাউন্টটা ডিউ হয় না, যে বললাম না অ্যাট সাইট না, ডেফার্ড, সেটার জন্য যদি এটা কারো কাছে বিক্রি করেন, তাহলে এটা রিবা আর নাসিয়া হবে, and nor for an amount that is more than its value. আর যদি বেশিতে বিক্রি করেন, তাহলে এটা রিবা আর নাসিয়া এবং রিবা আল ফদল হবে। আচ্ছা, রিবা আল ফদল আর রিবা নাসিয়া কেউ বলতে পারবেন জিনিসটা কিভাবে ডিফারেন্ট? রিবার নাসিয়া সময়ের সাথে আর কি, সময়ের সাথে কম বেশি করা। ওকে, আর রিবার ফজর হচ্ছে হাতে হাতে সাথে সাথে কম বেশি করা। এক্স্যাক্টলি। তো জিনিসটা হচ্ছে কমার্শিয়াল পেপার যেটা ডিউ হয়নি, সেটা যদি আজকে বিক্রি করে দেন, যেমন ধরেন ওই যে বললাম একটা বিল অফ এক্সচেঞ্জ, সেটা $1,000 পাবে 1 মাস পরে, আজকে কারো কাছে $900 বিক্রি করলেন, অথবা $1,000 বিক্রি করলেন, যে $1,000 আজকে দেন, আর 1 মাস পরে আপনি এই এই কমার্শিয়াল পেপার থেকে টাকাটা উঠায় নিবেন। তো কমার্শিয়াল পেপারটা $1,000, সেটা আজকে আমি আপনাকে $1,000 দিয়ে দিলাম, আমি পাবো 1 মাস পরে, তাহলে এটা রিবার না আছে, কারণ সময়ের ডিফারেন্স হয়েছে, সেম অ্যামাউন্ট পাচ্ছি, কিন্তু আমি তো এখন এক্সচেঞ্জ করে পরে পাচ্ছি না, সেল বলছে, হ্যাঁ, এটা কিন্তু কর তর ইত্যাদি কিছু হয়নি। অনেকের কনফিউশন হয় যে আমি তো এমনি দিয়ে দিছি, 1 মাস পরে টাকা দিব, সেটা তো ভিন্ন কথা, কর হিসেবে আমি সিকিউরিটি হিসেবে রাখছি নানা রকম, বাট এটা বাই সেল হয়েছে, আমি $1,000 আপনাকে দিয়েছি, বিনিময়ে আপনি আমাকে এই কমার্শিয়াল পেপারটা দিয়েছেন, বিল অফ এক্সচেঞ্জটা দিয়েছেন, যেটা 1 মাস পর পাবো, তাহলে রিবা নাসিয়া হইল। আর যদি ফর এন অ্যামাউন্ট দ্যাট ইজ মোর দেন ইটস ভ্যালু, আর যদি এটার মধ্যে মোর দেন ইটস ভ্যালু না, আসলে কম বেশি যদি হয়, তাহলে কি হবে? তাহলে হবে রিবা আর নাসিয়া অ্যান্ড রিবা আল ফদল বোথ, যেটা ডিউ হয় নাই 1 মাস পরেই পাবো আমি। তো এখন আমি আপনাকে $1,000 না দিয়ে ধরেন $900 দিলাম, আর আপনি আমাকে 1 মাস পরের ভ্যালুওয়ালা একটা বিল অফ এক্সচেঞ্জ দিয়ে দিলেন, তাইলে এটার মধ্যে দুইটা অ্যামাউন্ট যোগ হয়েছে, আইডেন্টিক্যাল প্রোডাক্ট যেহেতু, দুইটাই অ্যাজ গুড অ্যাজ মানি, মানির মধ্যে কম বেশি করলাম, তাইলে রিবা আল ফদল। আর সময় যেহেতু ডিফারেন্ট হয়ে গেল, এই জন্য রিবা আর নাসিয়া। এটা একটা কমন কোশ্চেন থাকে, আপনারা একটু যারা এই রিবা আর নাসিয়া রিবা আল ফদলের ডিফারেন্সটা ওনার মতো এত সুন্দর করে জানেন না,
তারা একটু ইন্টারনেট দেখে নিয়েন। খুবই চমৎকার, রিভাল ফদল রিভাল নাসিয়া বুঝলে এটা অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। It is permissible to the beneficiary to treat commercial paper that is not yet due as price for a certain goods or use fact. It is permissible to the beneficiary to treat commercial paper that is not yet due as price for a certain goods or use fact, but not those that are sold by description as a liability with the condition of actual or legal delivery of goods or usufructory asset, commodity based discounting of debt. ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে it is not permissible to the beneficiary to treat commercial paper that is not yet due as price for a certain goods or use fact. আপনি কারো কাছ থেকে একটা ল্যাপটপ কিনবেন, বিনিময়ে যদি আপনি একটা ডেফার্ড চেক দেন, বাকির চেক দেন, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। অথবা একটা কমার্শিয়াল পেপার দিলেন, 1 মাস পরে টাকা পাবে। যেহেতু এখানে কেনা বেচা হচ্ছে, একটা আইটেম ইমিডিয়েট ডেলিভারি হচ্ছে, আর একটা কাউন্টার ভ্যালু বাকিতে ডেলিভারি হচ্ছে, তাহলে এখানে কোনো সমস্যা নাই, এই ট্রানজাকশনটা জায়েজ। কিন্তু যদি এরকম হয় বাট নট দোজ দ্যাট আর সোল্ড বাই ডেসক্রিপশন অ্যাজ লায়াবিলিটি, যেখানে আপনি লায়াবিলিটি দিয়ে ডিসক্রাইব করতেছেন উইথ দ্য কন্ডিশন অফ অ্যাকচুয়াল অর লিগাল ডেলিভারি অফ গুডস অর ইউজফ্যাক্টরি অ্যাসেটস, কমোডিটি বেসড ডিসকাউন্টিং অফ ডেটস। ভুলে যান, ধরেন যে সালাম দিলেন, যেখানে আপনি কোনো জিনিস তো এখন ডেলিভারি করেন না, সেখানে ডেসক্রিপশন দেন যে ঠিক আছে আমি এমুক সাইজের আম দিব, কেজিতে 2টা করে হবে, লাল কালার হবে না নীল কালার হবে, এরকম বলে দিলেন। তাহলে কি গুডসটাও ডেলিভারি হচ্ছে ডেফার্ডে, টাকাটাও দিচ্ছেন আপনি ডেফার্ডে, তাহলে এই ট্রানজেকশনটা হবে না। ঠিক আছে? যেই কমার্শিয়াল পেপারের এখনো ডিউ হয় না, মানে হচ্ছে ডেফার্ড, আপনি পেমেন্টটাও দেরিতে করবেন, গুডসটাও পরে পাবেন, তাহলে এই ধরনের ফরওয়ার্ড চুক্তি হয়ে গেল। তো ফরওয়ার্ড চুক্তি এখানে জায়েজ হচ্ছে না। কমোডিটি বেসড ডিসকাউন্টিং অফ ডেটটা কি, এটা আমরা একটু পরে আলোচনা করবো, নিয়ে আপাতত এইটা আমরা ইয়েতে দিয়ে যাই। The holder of commercial paper is permitted to purchase goods to be delivered later. যে গুডসটা পরে ডেলিভারি হবে সেটা তো জন্য আপনি এই চেক দিয়ে পেমেন্ট করতে পারেন, ডেফার্ড চেক। ঠিক আছে? কমার্শিয়াল পেপার ইজ পারমিটেড টু পারচেজ গুডস টু বি ডেলিভার্ড অন দ্য ডেট অফ ম্যাচুরিটি অফ দ্য পেপার ইজ পারমিটেড টু পারচেজ। ওকে, যেই দিন এটা ম্যাচিউর সেই দিন তো আপনি এটা, দ্য হোল্ডার অফ দ্য কমার্শিয়াল পেপার ইজ পারমিটেড টু পারচেজ গুডস টু বি ডেলিভার্ড লেটার অন দ্য ডেট অফ ম্যাচুরিটি অফ দ্য পেপার। তো যেই গুডসটা ডেলিভারি হবে পরবর্তীতে, কিন্তু আপনি ওই গুডসটা ডেলিভারি নেবেন যেই দিন হচ্ছে আপনি এটার ম্যাচুরিটি ডেট, সেই দিন আপনি গুডসটা ডেলিভারি, তো সেদিন করলে তো এই ট্রানজাকশনটা অ্যাজ গুড অ্যাজ, উনি টাকাটা পাইলো, আপনি গুডসটা পেয়ে গেলেন, ওটা তো ডেলিভারি পরে হচ্ছে না। অ্যান্ড আফটার দ্য ডেট ইজ এস্টাবলিশড অ্যাজ লায়াবিলিটি, the holder of the paper transfers the claim of his creditor to his debtor through this paper in the transaction amounts to hawala. Anyway, জিনিসটা হচ্ছে যে আপনি একটা কমার্শিয়াল পেপার হোল্ড করেন, যেমন একটা চেক, আমি আপনাকে একটা চেক দিয়েছি, সেই চেকের ডেট হলো 30শে অগস্ট। ঠিক আছে? তো 30শে অগস্টের ডেটের চেক, এখন 30শে অগস্টের ডেটের চেক আপনি যদি 1 সেপ্টেম্বর নিয়ে গিয়ে কোনো দোকানদারের কাছে যান, তার কাছ থেকে একটা ল্যাপটপ কিনবেন, তাহলে কি কিনতে পারবেন? তাহলে তো আপনি কিনতে পারবেন। হ্যাঁ, যে গুডসটা পরে ডেলিভারি, উনি এখানে পেমেন্ট করে দিবেন এবং গুডসটা পরে ডেলিভারি দিবে, তার মানে টাকা আপনি এখন দিয়ে দিচ্ছেন, গুডসটা উনি পরে ডেলিভারি করবে। টাকাটা কিন্তু উনি এখনো পাচ্ছেন না, উনি ব্যাংকে গেলে টাকাটা উঠাইতে পারবেন। তার মানে এখানে পেমেন্টটা আগে হইতেছে, গুডসের ডেলিভারিটা পরে হবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে কমার্শিয়াল পেপারের ডেটটা, সেটা কি ছিল? 30শে অগস্টের ডেট। তো 30শে অগস্টের ডেটের ট্রানজাকশন আপনি কবে করতেছেন? 1 সেপ্টেম্বর। তার মানে বাই দিস টাইম এই কমার্শিয়াল পেপারটা ম্যাচিউরড, এবং আপনি এই টাকা যখনই উপস্থাপন করবেন, যিনি এই টাকা পেমেন্ট করার দায়িত্ব নিয়েছেন, উনি তাৎক্ষণিকভাবে আপনাকে টাকাটা দিতে বাধ্য। এই জন্যই বলছে আফটার দ্য ডেট ইজ এস্টাবলিশ অ্যাজ লায়াবিলিটি। 30শে অগস্টের আগ পর্যন্ত এইটা, যে চেকটা ইস্যু করছিলাম আমি, আমার কাছে, আমি আপনার কাছে ঋণ হিসেবে ছিল, কিন্তু 30শে অগস্টের পরে এটা কিন্তু আমার লায়াবিলিটি হয়ে গেছে। দ্য মোমেন্ট আপনি আমাকে এই চেকটা আমার ব্যাংকে উপস্থাপন করেন, আমি টাকাটা পেমেন্ট করতে বাধ্য। মানে নর্মালি দেখেন, 30শে অগস্টের আগে তো আপনি চেক ব্যাংকে উপস্থাপন করতে পারেন না, 30শে অগস্টের পরে উপস্থাপন করলে ব্যাংকে
টাকা চলে আসবে। এই ধরনের যদি কেস ঘটে, সেখানে এই চেকটা দিয়ে কোনো একটা গুডস পরে ডেলিভারি দিবে, সেই ট্রানজেকশন আপনি করতে পারেন। হয় গুডস আগে পাচ্ছেন, টাকা পরে দিচ্ছেন, এখানে কি হইতেছে, টাকাটা দিয়ে দিচ্ছেন কিন্তু টাকাটা উনি এনক্যাশ করতে পারেন না, উনি চেক ফর্মে আছে, যে চেকটা উনি চাইলে এখন ব্যাংকে দিয়ে টাকাটা নিয়ে নিতে পারবে এবং গুডসটা পরে ডেলিভারি হবে। এই ধরনের কেসে কোনো সমস্যা নেই। এইখানে শরিয়ার ইস্যুটা কি, হাওয়ালা হচ্ছে। হাওয়ালাটা কি, যেমন আপনি চেকটা আমার কাছ থেকে পেয়েছেন, এখন আপনি চেকটা ধরেন ল্যাপটপের দোকানদারকে দিয়ে দিয়েছেন, তাহলে ল্যাপটপের দোকানদারকে আপনি এটা হাওয়ালা করে দিচ্ছেন, যে ল্যাপটপের দোকানদার এখন আমার কাছ থেকে টাকাটা আদায় করে নিবে, আপনি আর আমার কাছ থেকে টাকাটা আদায় করবেন না, উনি আমাকে চেকটা পাঠাবে অথবা উনি আমাকে কিছু লিখবে, আমি ওনাকে টাকা দিয়ে দিবে। এই যে একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে ট্রান্সফার হলো, এটাকে হাওয়ালা বলতেছে। এই জন্য এইটার শরিয়া স্ট্যাটাস হবে যে এই ধরনের চেক দিয়ে যদি আপনি কোনো ট্রানজাকশন করেন, সেখানে নতুন বিক্রেতাকে যে চেকটা আপনি দিয়ে দিলেন, সেই চেক বিক্রেতা এখানে হাওয়ালার ট্রানজাকশনটা হাওয়ালার রূপে হবে আর কি। Taking possession of commercial papers ki receipt of check requiring prompt payment. If it is a banker's check or a certified check or one that is legally deemed a certified check, whereby a certain amount is mandatorily maintained in the drawer's account being drawn among banks or among banks and their branches constituted a constructive possession of the amount written on it, and it is on this basis that it is permissible to use the check in a transaction that is stipulated possession, such as the exchange of currencies, the purchase of gold, silver with the check, that as well as transaction, as well as treating the check as capital or salam. এখানে ইংরেজিটা এত বড় করে অনুবাদ করছে, এটা একটু বিরক্তিকর। মেইন কথা হচ্ছে যেই চেকে যেমন পে অর্ডার, আমরা খুব সহজে যদি বুঝি, পে অর্ডার যদি হয়, যেই চেকে এমন কন্ডিশন যে ব্যাংকার আপনাকে ওই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে রেখে দিছে এবং দা মোমেন্ট এই চেক উপস্থাপিত হবে, ওই ব্যাংকার ওই পরিমাণ টাকা দিতে পারবে এবং দিতে বাধ্য। যেমন পে অর্ডারে আপনার টাকা কিন্তু কেটে রাখে, সুতরাং পে অর্ডার ইজ অ্যাজ গুড এজ একেবারে ক্যাশ মুহূর্তে, কিন্তু চেকটা অ্যাজ গুড এজ ক্যাশ না, কারণ চেক তো আপনার হয়তো অ্যাকাউন্টে টাকা নাও থাকতে পারে। এই জন্যই বলছে ব্যাংকারের চেক অথবা সার্টিফাইড চেক, যেরকম ব্যাংক সার্টিফাই করে দিছে, অর ওয়ান দ্যাট ইজ লিগালি ডিমড এ সার্টিফাইড চেক, যেটাকে আইনত সার্টিফাইড চেক বলা যায় কিভাবে, হোয়ার বাই এ সার্টেন অ্যামাউন্ট ইজ ম্যান্ডেটরিলি মেইনটেইনড ইন দ্য ড্রয়ার্স অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে এই পরিমাণ টাকা মেনটেন করতে হবে। এই ধরনের চেক যদি উপস্থাপন করে, সেই চেক দিয়ে কারেন্সি ট্রানজেকশন, হ্যাঁ কারেন্সি ট্রানজেকশন করা যাবে। কেন? কারণ আমি আপনার কাছ থেকে $1000 নিলাম, বিনিময়ে 1,00,000 টাকার আপনি চেক দিলাম, সেই চেকটা এখনই উপস্থাপন করলে আপনি টাকা পাবেন না, পে অর্ডার দিয়ে দিলাম, ওটা হলে যে পে অর্ডার ইজ অলসো চেক। এটা দ্য পারচেজ অফ গোল্ড সিলভার কেনার ক্ষেত্রে কি নগদ পেমেন্ট করতে হবে, কারণ গোল্ড সিলভার তো অ্যাজ গুড এজ মানি, সুতরাং এটা রিবাউই আইটেম, এটাকে তাৎক্ষণিকভাবে ইয়াদান বিয়াদিন করতে হবে, সুতরাং এটাতে গোল্ড সিলভারও কেনা যাবে। অথবা আপনি যদি সালামের ক্যাপিটাল দেন, এই ধরনের চেক দিয়ে সালামের ক্যাপিটাল যেটা, সেটার পেমেন্টও করা যাবে, কারণ এই মুহূর্তে আপনি চাইলে অ্যাকাউন্টে টাকাটা চাইলে মুহূর্তে ক্যাশ করে ফেলতে পারবে, ব্যাংক থেকে টাকা নিয়ে নিতে পারবে। The receipt of a check that is to be paid promptly, if it is not a banker's check or a certified check or one that is legally deemed a certified check, cannot be considered constructive possession of its amount. And in such case, it is not permitted to use it for transaction for which possession is stipulated. উপরের যে তিনটা কাজ, কারেন্সি এক্সচেঞ্জ, গোল্ড সিলভার কেনা, রাসাল মাল, এইগুলোর জন্য অন্য চেক দিয়ে করা যাবে না। যেখানে চেকটা আপনি ইস্যু করছেন কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যাংকার পেমেন্ট করতে বাধ্য না, সেই ব্যাংকে সার্টিফাইড চেক না, পে অর্ডার না, অথবা ওই পরিমাণ অ্যাকাউন্টে টাকা রাখাটা বাধ্যতামূলক না, এই ধরনের কেসে যেখানে কাউন্টার ভ্যালুড পজিশনটা বাধ্যতামূলক, তাৎক্ষণিক হইতে হয়, সেই ধরনের ট্রানজাকশন করা যাবে, মানে উপরে তিনটা কেস যেটা বলছে ওরকম। It is permitted to use checks of bank transfer for transactions when the amount intended to be transferred is in the same currency in which payment is to be made. However, where the currency is different from that in which payment is to be made, it is necessary to first apply the process of conversion between the two currencies, deeming constructive possession to be sufficient, and then undertake the transfer. It is a form of combining exchange, sarf, and hawala. It is permitted to use check of bank transfer for transaction when the amount intended to be transferred
is in the same currency in which the payment is to be made, however, where the currency is different. আপনি যখন একজনের মাধ্যমে আরেকজনের চেকে ট্রান্সফার করছেন, তো সেই ট্রান্সফারটা তো আপনি করতেই পারেন একই কারেন্সিতে। আমি আপনাকে বাংলা টাকায় দিছি, আর আমি আপনাকে একটা চেক ইস্যু করছি যেখানে আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে যখন যাবে সেটা আসলে ট্রান্সফার হয়ে যাবে। আমার বিডিটিতে দিয়েছি, কিন্তু আমি আপনাকে পেমেন্ট করতেছি যে এটাকে ডলারে, ফর হাইপোথেটিক্যাল কেস ধরেন। তো ওইটা যখন ডলার পেমেন্ট হবে আমার অ্যাকাউন্ট থেকে ওই পরিমাণ টাকা কেটে আপনার অ্যাকাউন্টে ডলারে কনভার্ট হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু বায়ার সার্ফের একটা জিনিসও হচ্ছে, যেখানে এক্সচেঞ্জ অফ কারেন্সি হচ্ছে না, আমার টাকাটা যাচ্ছে বিডিতে, কিন্তু আপনার ওখানে যখন ডলারে কনভার্ট হয়ে যাবে, তো আমি আপনাকে $1000 চেক ইস্যু করলাম, আমার অ্যাকাউন্ট থেকে কি 100 টাকা করে কাটবে, না 100 টাকা 10 পয়সা করে কাটবে, না 100 টাকা 5 পয়সা করে কাটবে, এটা ডিপেন্ড করবে ওই দিনের এক্সচেঞ্জ ভ্যালুর উপরে। আর এইটা একজন যেহেতু আরেকজনকে দিছি, আরেকজন এখানে মাঝখানে একটা কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে এবং হাওয়ালা হচ্ছে। হাওয়ালা ইটস এ ফর্ম কম্বিনেশন অফ কারেন্সি এক্সচেঞ্জ এন্ড হাওয়ালা। হাওয়ালাটা কেন হচ্ছে এক্স্যাক্টলি ক্লিয়ার না, কারণ একই ব্যাংকে অথবা ভিন্ন ব্যাংকেই তো টাকাটা যাচ্ছে, বাট এখানে ধরেন সার্ফটা ক্লিয়ার যে কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে। Acceptance for payment of the value of commercial paper. Acceptance for paying the value of commercial paper on the part of the drawee is considered an undertaking and obligation to pay the debt represented by the commercial paper to the holder on the date of maturity. This undertaking, 73 জি একটু আবার প্লিজ স্যার। হ্যাঁ, ওকে, মানে 7.3 হচ্ছে যে আপনি ধরেন কারো নামে একটা চেক ইস্যু করলেন, তো চেক ইস্যু করলে তো তার অ্যাকাউন্টে সেম কারেন্সি যদি বিডিটি তে ইস্যু করেন, তাহলে বিডিটি তে তো ওনার অ্যাকাউন্টে চলে গেল, কোনো সমস্যা নেই, এটা নর্মাল একটা ট্রানজেকশন। কিন্তু যদি আপনি ধরেন কারো নামে ট্রান্সফার করলেন টাকা, সেখানে আপনি আপনার অ্যাকাউন্টে আছে বিডিটি তে টাকা, আরেকজনকে আপনি ডলারে পেমেন্ট করতে চাচ্ছেন, ঠিক আছে? তো তখন পেমেন্টটা হইলে কি হবে? তখন পেমেন্টটা হইলে আসলে তো এইটা একটা কারেন্সি এক্সচেঞ্জ হইলো। আপনি ওনাকে টাকা না দিয়ে ডলার দিচ্ছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে টাকা, তো একটা ট্রানজাকশন কি হচ্ছে, টাকার বিনিময়ে ডলার হচ্ছে। তো এটা কারেন্সি এক্সচেঞ্জের ফর্মুলায় আসবে। তো কারেন্সি এক্সচেঞ্জের ফর্মুলা হইলে কি হয়, সেটা হয় যে ওই সময়ে যে এক্সচেঞ্জ রেট সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। যেমন আপনার অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে, কারোর জন্য $1000 চেক ইস্যু করবেন, তো $1000 চেক ইস্যু করলে যেদিন এটা চেকটা ট্রান্সফার হইলো, মানে এনক্যাশ হইলো, সেই দিনের যে বাজারে ডলারের মূল্য সেই অনুযায়ী টাকা কাটবে। যদি 100 টাকা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 1 লাখ কাটবে $1000 বিনিময়ে, আর যদি 110 টাকা হয় তাহলে 1,10,000 টাকা কাটবে। ওইটাই বলতেছি আর কি, ঠিক আছে? তো ডিমিং কনস্ট্রাকটিভ পজিশন টু বি সাফিসিয়েন্ট, এখানে কনস্ট্রাকটিভ পজিশন কেন বলছে, কারণ আপনি চেক দিয়েছেন, বিনিময়ে আপনার অ্যাকাউন্ট থেকে ওখানে টাকা আছে, টাকাটা ট্রান্সফার করে দিয়ে দিবে, তাহলে এটাতে কোনো সমস্যা নেই। এই কনস্ট্রাকটিভ পজিশনে এই ধরনের টাকা রিলেটেড ট্রানজেকশন হইতে পারে। দিস ইজ আ ফর্ম অফ কম্বাইনিং কারেন্সি এক্সচেঞ্জ, সার্ফ অ্যান্ড হাওয়ালা। এখানে হাওয়ালাটা কেন হচ্ছে এটা আমি ক্লিয়ার না, কেউ ক্লিয়ার হলে বলতে পারেন, বাট কারেন্সি এক্সচেঞ্জ তো হচ্ছে। Acceptance for paying the value of commercial paper on the part of the drawee is considered an undertaking and obligation to pay the debt represented by the commercial paper to the holder on the date of maturity. Acceptance of the paying of the value of commercial paper on the part of the drawee is considered. Bank যদি এটা commercial paper কে accept করে ফেলে, ঠিক আছে আমি এটা accept করছি যে আমি এটা পেমেন্ট করব, is considered an undertaking, তাহলে এক্সপোর্টারের ব্যাংকের এটা একটা আন্ডারটেকিং হইল, an obligation to pay the debt represented by the commercial paper to the holder on the date of maturity. তো এটা যে accept করছে, আচ্ছা সরি, acceptance of for paying the value of the commercial paper on the part of the drawee is considered an undertaking and obligation to pay the debt represented by the commercial paper to the holder on the date of maturity. এখন ধরুন চেকই আমি দিলাম, আমি আমার চেক আপনাকে ইস্যু করছি একটা পুরাতন পরের ডেটের চেক, এইটা আমার ব্যাংকে উপস্থাপন করলে আমার ব্যাংক যদি এটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে এই আমার ব্যাংক যেই দিন ম্যাচুরিটি ডেট, মানে ধরুন 30শে অগস্টের ডেটে এই চেকের বেনিফিশিয়ারি আপনি, যেহেতু আপনার নামে আমি ইস্যু করছি 30শে আগস্টের ডেটে, ব্যাংক যদি অ্যাকসেপ্ট করে তাহলে 30শে আগস্টে এই টাকা সে দিতে বাধ্য।
টাকা না থাকলে সে অ্যাকসেপ্ট না করতো, অ্যাকসেপ্ট যেহেতু করছে তার মানে সে জানে যে ওই দিনে এই টাকাটা আসবে এবং সে আপনাকে টাকাটা দিতে বাধ্য। একইভাবে যিনি এক্সপোর্টার, তার ব্যাংক যদি ইম্পোর্টারের ব্যাংক যদি ইয়ে করে এই চেকটা, এই কমার্শিয়াল পেপারটা, বিল অফ এক্সচেঞ্জটা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলে সে ইম্পোর্টারের ব্যাংক এক্সপোর্টারকে অথবা এক্সপোর্টারের ব্যাংকে ওই দিন টাকাটা পেমেন্ট করতে বাধ্য, এবং সাধারণত এভাবেই ঘটে। দিস আন্ডারটেকিং অ্যান্ড অব্লিগেশন মাস্ট বি ফুলফিল অ্যান্ড অ্যাকর্ডিং টু শরিয়া। যাক, এটা শরিয়া অনুযায়ী হইতে হবে, যাতে করে কোনো কারণে দেরিতে দিলে টাকা পয়সা এক্সট্রা দিতে হবে এই ধরনের কোনো জিনিস যেন না ঘটে, অথবা এই ধরনের ট্রানজেকশন করার বিনিময়ে যে আপনি তো ব্যাংকের চেকটা দিছেন 30 অগস্টে পাবেন, তো এটার বিনিময়ে কিছু টাকা এখনই নিয়ে যান, এই ধরনের যেন ট্রানজেকশন না করে সেটা বলতে চাইছে। যেহেতু ব্যাংকার এই চেকের বিনিময়ে আপনাকে 30 অগস্টে টাকাটা দিতে বাধ্য, সে বলে যে 30 আগস্টের টাকাটা আগে এখন কিছু টাকা নিয়ে যান, এই ধরনের যেন ট্রানজেকশন না হয় এই জন্য এই পরের লাইনটা যোগ করে দিয়েছেন। All parties whose signature appear on the commercial paper, including the drawer, the endorser, the guarantor, যে চেক ইস্যু করছে, এন্ডোর্সার যে পরবর্তীতে এন্ডোর্স করছে, গ্যারান্টি দিচ্ছে যে হ্যাঁ এই চেক ক্লিয়ার হবে, আর জয়েন্টলি রেসপন্সিবল টু পে টু দ্য হোল্ডার দ্য ভ্যালু অফ দ্য পেপার ইন অ্যাকর্ডিংস উইথ দ্য রুলস অফ লায়াবিলিটি। যে চেকের বেনিফিশিয়ারি তাকে এই 3 পার্টি জয়েন্টলি টাকা দিতে বাধ্য, যে চেকটা ইস্যু করছে, যে এই চেকটা এন্ডোর্স করছে, এবং যে এখানে গ্যারান্টি দিছে যে না ঠিক আছে আমি গ্যারান্টি দিলাম এই পরিমাণ টাকা আপনি পাবেন, ঠিক আছে, তো সেটা যেভাবে হোক যে ফর্মে হোক, তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ লায়াবিলিটি তার দায় দায়িত্ব 3 জনের জয়েন্টলি, সে 3 জনকে গিয়েই ধরতে পারবে। Thus the holder is entitled to have recourse to them severally or jointly after the refusal of the drawer. তাহলে যিনি প্রথমে চেকটা ইস্যু করছে সেই লোক যদি এখন চেকটা ধরেন যে ডিসঅনার করে গেছে আর কি, হ্যাঁ, ডিসঅনার করে যাওয়ার পর আপনি টাকাটা পান নাই, তখন আসলে আপনি যিনি চেকটা ইস্যু করছেন সে যদি কোনো কারণে আপনাকে আবার টাকা দিতে রাজি না হয়, তাহলে আপনি এই 3 পার্টির সবাইকে একসাথে অথবা প্রত্যেককে আলাদা আলাদা করেও তাদের কাছ থেকে টাকা দাবি করতে পারেন। or the issuer in the case of promissory note to pay. এখানে ড্রয়ার বলতে ইস্যুয়ার আর কি, প্রমিসরি নোটের জন্য যে ইস্যুয়ার মানে চেকেরও তো একইভাবে ইস্যুয়ার, সেই ইস্যুয়ারের কাছ থেকে টাকা চাইতে যদি না দেয় তাহলে এই 3 পার্টি যারা যারা এটাকে এন্ডোর্স করছে গ্যারান্টি দিয়েছে তার কাছ থেকে একত্র টাকা চাইতে পারেন, আলাদা আলাদা ভাবেও টাকা চাইতে পারেন। তো 3 গুণ টাকা তো পাবেন না, যে কোনো এক পার্টি দিয়ে দিলে তখন বাকিটা আপনি আর টাকা পাবেন না, এই আর কি, সেটা এখানে স্যার লিখে এই যে অ্যাকসেপ্টেন্স বলা হয়েছে, অ্যাকসেপ্টেন্সের রূপটা কি স্যার, কিভাবে অ্যাকসেপ্টেন্স বোঝা যাবে? কোথায় 8.1 স্যার। ওকে, 8.1 তো অ্যাকসেপ্টেন্স মানে কি, যেমন ধরেন আপনি জিনিসটা গ্রহণ করে নিছেন, ঠিক আছে, অথবা এই যে ধরে না আপনি যখন এক্সপোর্টার বিলটা ইস্যু করছে, ইম্পোর্টারের ব্যাংক সেটাকে অ্যাকসেপ্ট করছে যে ঠিক আছে আমি এই বিলটা অ্যাকসেপ্ট করলাম এবং এটা আগামী 30 তারিখের পরে পেমেন্ট করব, এই যে বিলটা সে অ্যাকসেপ্ট করছে, তাহলে এই ইম্পোর্টারের ব্যাংক এক্সপোর্টারের ব্যাংকের 30 তারিখে টাকাটা দিতে বাধ্য, এইভাবে অ্যাকসেপ্টেন্স। অথবা ধরেন আমি আপনাকে একটা চেক ইস্যু করলাম, সেই চেকটা আপনি আমার ব্যাংকে জমা দিলেন, সেই চেকটা 30 আগস্টে, হাইপোথেটিক্যালি ব্যাংক বললো যে ঠিক আছে এটা আমার কাছে রাখেন, 30 তারিখে আমি আপনাকে পেমেন্ট করে দিব। তো 30 তারিখের জন্য যে উনি এটা যে অ্যাকসেপ্ট করলেন আমার বিহাফে, এটা যে অ্যাকসেপ্ট করলেন, তাহলে 30 তারিখে আপনি ব্যাংকের কাছে গিয়ে ওই টাকা দাবি করতে পারবেন যে তুমি আমাকে এটা দাও। এবার ব্যাংক আমার কাছে টাকা পাইলো কি পাইলো না সেটা তো জানি না, কারণ সে তো এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অ্যাকসেপ্টেন্সের ফর্মটা কি হবে সেটা তো ভিন্ন ভিন্ন। অ্যাকসেপ্টেন্সের ফর্ম এটার বিনিময়ে যদি আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেয় যে ঠিক আছে ওই দিন আপনি টাকা পাবেন, কমার্শিয়াল ফরেন এক্সচেঞ্জে মানে ইয়েতে ইন্টারন্যাশনাল ট্রেডের ট্রানজাকশনে সেখানে যেরকম বিল অ্যাকসেপ্ট করে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে পাঠাই দিচ্ছে, সেরকম ফর্ম হইতে পারে। বাট অ্যাকসেপ্টেন্স বলতে এখানে এটাকে গ্রহণ করে নিয়েছেন, এটা এরকম না যে বুঝিয়া পাইলাম এরকম টাইপের না, যে ওই দিন আমি টাকা দিতে বাধ্য থাকিব, এই ধরনের কিছু একটা নিশ্চয়ই লেখা থাকবে যদি এটাকে আমরা লিগালি ট্রান্সলেট করতে যাই আর কি। স্যার এখন যেহেতু হয় মানে অন্য ব্যাংকের চেক, আমার ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, চেক দিলাম পূর্বপল্লী ব্যাংকের, মানে বলা হচ্ছে যে আগামী মাসে 10 তারিখে চেকটা ডেট লেখা আছে, যখন আসবে চেকটা পেমেন্ট নিয়ে কালেকশন করে আনবে, কিন্তু ওই ব্যাংকে যে টাকা আছে মানে এটা তো আমার ইসলামী ব্যাংকে জানে না, তাহলে কি করবে এই অ্যাকসেপ্টেন্সটা? তাহলে অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্টেন্স করছে মানে সে আপনার সেটা গ্যারান্টি দিচ্ছে টাকাটা দিবে, এই জন্যই তার অব্লিগেশন অ্যারাইজ করে। সে যদি তখন করবে না তো বলে যে তো এটা অ্যাকসেপ্টেন্সটা বলে যে এটা আমি রাখলাম আমার ড্রয়ারের মধ্যে, ওই দিন আইসেন, যদি ঘটনা এরকম হয় তাহলে সমস্যা নাই। অ্যাকসেপ্টেন্স বলতে সে আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে ওই দিন টাকাটা সে আপনাকে দিয়ে দিবে,
এই জন্যই সে তার এটা লায়াবিলিটির পর্যায়ে পৌঁছাবে। obligation to pay the debt represented by the commercial paper to the holder on the date of maturity, ওই দিন সে আপনাকে টাকাটা দিতে বাধ্য। হ্যাঁ, কারণ সেটা অ্যাকসেপ্ট করছে। যদি অ্যাকসেপ্ট না করে তো নর্মাল রেখে দিছে, সেটা তো অন্য হিসাব। ঠিক আছে? ইয়েস স্যার। সাধারণত করে না, করে কি ওই ইয়াতে কি জানি বলে বিল অফ এক্সচেঞ্জ ইন ইন্টারন্যাশনাল ট্রেড বাদে এগুলা কি আরো করে নাকি? The tangible security is stipulated by the holder of the commercial paper to ensure the securing of his right will deem a mortgage rehan and will be governed by the rules of mortgage. Any security stipulated by the holder of the commercial paper to ensure the securing of the right will be deemed a mortgage rehan and will be governed by the rules of mortgage. এখন আপনি আমাকে একটা চেক ইস্যু করছেন, সেই চেকটা ইস্যু করছেন আগামী 30 আগস্টের ডেটে। তো এখন 30 আগস্টের ডেটে আমি ট্রাস্ট করতে পারছি না আপনাকে যে আপনি 30 আগস্টের ডেটে দিবেন কিনা। আপনি বললাম যে 2 লাখ টাকার চেক, তো আচ্ছা ঠিক আছে, আপনার মোটরসাইকেলটা রেখে যান আমার কাছে। ওই চেকটা যদি ক্লিয়ার হয় ওই দিন, তাহলে মোটরসাইকেলটা ফেরত নিয়ে যান। তাহলে এই মোটরসাইকেলটা কি হলো? এটা মোটরসাইকেলটা মর্টগেজ হলো, রহান হলো। তাহলে এই মোটরসাইকেলের স্ট্যাটাসটা কি হবে? মোটরসাইকেলের স্ট্যাটাসটা মর্টগেজের যে রুলস গুলো আছে সেই অনুযায়ী এইটাকে ব্যবহার করা হবে। সেইটা কি মর্টগেজের মাল কি আমি ব্যবহার করতে পারবো? আমি ব্যবহার করতে পারবো না। এটাকে আমি আমার এখানে রাখতে হবে, এই তো ভাড়া দিয়ে ভাড়া খাইতে পারবো না, এটা আমার এখানে মর্টগেজ হিসেবে থেকে যাবে। অথবা যদি আপনি ব্যবহার করেন, তাহলে সন্ধ্যার সময় বললাম যে আমার কাছে রাতের বেলা এটা যেন আমার কাছে এসে থাকে। এরকম মর্টগেজের যে রুলস গুলো আছে সেগুলো এখানে অ্যাপ্লাইড হবে। তার মানে কমার্শিয়াল পেপারের বিপরীতে মর্টগেজও আমরা নিতে পারি, এই আর কি। ঠিক আছে, শেষ। আসসালামু আলাইকুম স্যার। স্যার থ্যাংক ইউ। ঠিক। 7.7/1টা নেটওয়ার্কের কারণে একটু ঝাঁঝাট হয়েছে, বলা যাবে স্যার প্লিজ একটু সামারি? ওকে, আচ্ছা, রিসিপ্ট অফ এ চেক রিকোয়ারিং প্রম্পট পেমেন্ট ইফ ইট ইজ এ ব্যাংকার্স চেক। আচ্ছা, সেই ধরনের চেক যেই চেকটা ব্যাংকে উপস্থাপন করা মাত্রই ব্যাংক টাকা দিয়ে দেয়। ঠিক আছে, সেটা ইফ ইট ইজ এ ব্যাংকার্স চেক। সেটা কি ধরনের চেক হয়? ব্যাংকার্স চেক। ব্যাংকার চেক ধরেন এটা পে অর্ডার, হ্যাঁ, ব্যাংকের নামে যে চেকটা দেয় না, ব্যাংকের ইস্যু করে। আপনার চেকের গায়ে তো এটা আপনার চেক বুক থেকে তো আর এটা ইস্যু হয় না, এটা ব্যাংকের চেক। অথবা সার্টিফাইড চেক, ব্যাংক আপনি একটা চেক ইস্যু করলেন কিন্তু ব্যাংক ওইটাকে সার্টিফাই করে দিল যে এই পরিমাণ টাকা উনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে রাখা হয়েছে, অথবা এই পরিমাণ টাকা উনার অ্যাকাউন্টে আছেই এবং এটা ক্লিয়ার হবে। অর ওয়ান দ্যাট ইজ লিগালি ডিমড এ সার্টিফাইড, অর্থাৎ এটাকে সার্টিফাইড চেকের মতো মনে করা হয়। এই ধরনের চেক যদি হয়, এই ধরনের চেকের শর্ত কি? হোয়ার বাই এ সার্টেন অ্যামাউন্ট ইজ ম্যান্ডেটরিলি মেনটেন। এই ধরনের চেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে ম্যান্ডেটরিলি বাধ্যতামূলক ভাবে মেনটেন করা হয়। ইন ড্রয়ার্স চেক মানে যে লোকটা চেকটা ইস্যু করতেছে অথবা যার জন্য চেকটা ইস্যু হয়েছে তার অ্যাকাউন্টে এই টাকাটা ম্যান্ডেটরিলি মেনটেন করা হয়। যেমন আমরা যদি পে অর্ডার দেখি, পে অর্ডার তো টাকা কেটেই ফেলে। আর যদি সার্টিফাইড চেক হয়, সার্টিফাইড চেক যদি আমরা ইস্যু করি, ব্যাংক তাৎক্ষণিকভাবে ওই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্ট থেকে ফ্রিজ করে ফেলে, যেভাবে হোক করে ফেলে। তাহলে কি হবে? এইটাকে কনস্ট্রাকটিভ পজিশন হিসেবে ধরা হবে। তাহলে কনস্ট্রাকটিভ পজিশনে কি হবে? এই টাকা দিয়ে, এই ধরনের চেক দিয়ে আমি যদি কারেন্সি এক্সচেঞ্জ করি, আমি কারো কাছ থেকে ধরেন যে ডলার কিনলাম, বিনিময়ে তাকে 1 লক্ষ টাকার এই ধরনের চেক দিলাম, তাহলে কি এইটা জায়েজ হবে? কারণ উনি চেকটা উপস্থাপন করা মাত্রই টাকাটা উনি নিতে পারবে, কারণ সেই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে রাখা আছে। এই ধরনের কোনো উল্টাপাল্টা হওয়ার সুযোগ নাই। অথবা যদি আমরা গোল্ড সিলভার কিনি, গোল্ড সিলভার কিনলে বাকিতে না কিনে বলছে, গোল্ড যদি দোকানদারের কাছে কিনো বাকিতে না নগদে কিনবা, তাহলে নগদে কিনতে হইলে এই ধরনের চেক দিয়ে দিব। অথবা যদি সালামের ক্যাপিটালটা অ্যাডভান্স দিতে হয়, আগেই দিতে হয়, সালামের চুক্তির সময় দিতে হয়, তাহলে এই ধরনের চেক দিয়ে সালামের চুক্তিও করা যাবে, সেটা বলতে চাইছি। স্যার 6.3টা স্যার একটু প্লিজ আমার 6 কোনটা? 6.3 6.1 and 6.3 টা আরেকবার যদি একটু ওটা বলেন। 6.1 আর 6.3 ওকে, 6.1 হচ্ছে ইট ইজ নট পারমিসিবল টু ডিসকাউন্ট কমার্শিয়াল পেপার বাট ইট ইজ পারমিটেড টু পে অ্যান অ্যামাউন্ট। আচ্ছা, এটা অন্য কেউ যদি বুঝে থাকে একটু বলেন না, তারপরে আমি আরেকবার বলতেছি। কেউ বুঝেন নাই? এখানে কমার্শিয়াল পেপার দিয়ে যদি কোনো লেনদেন করা হয়, যেটা দুই পক্ষের মধ্যে, আমি দিলাম, আপনি আমাকে মাল দিলেন, আমি ল্যাপটপকে, আমি একটা কমার্শিয়াল পেপার দিলাম আপনাকে, আর আপনি একটা ল্যাপটপ দিলেন 1 লক্ষ টাকা মূল্যের, আমি আপনাকে চেক দিলাম।
কিন্তু এখন এই দুজনের মধ্যে যদি এমন হয় যে ভাই আমার টাকাটা জরুরি প্রয়োজন, আপনি 1 লক্ষ টাকা চেকটা রেখে আমাকে বরং বছর 90,000 টাকা দেন, আমি সাফিসিয়েন্ট, এটা এই দুই পক্ষের মধ্যেই করা যাবে ফার্স্ট টাইম। কিন্তু এই 1 লক্ষ 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা চেকটা দিয়ে অন্য কারো থেকে যদি উনি কম নেয় তাহলে এটা হবে না, এটা বোঝাচ্ছে স্যার। এক্স্যাক্টলি, মানে হচ্ছে কমার্শিয়াল পেপার কি, যেমন ধরেন আপনি কারো কাছ থেকে একটা ল্যাপটপ কিনলেন, ল্যাপটপ কিনে উনাকে একটা চেক দিয়ে দিলেন 1 মাসের পরের চেক, মানে 30শে অগাস্টের ডেটের চেক, ঠিক আছে। এখন 30শে অগাস্টে উনি 1 লাখ টাকা তো উনি পাবেন, কিন্তু উনার এখন টাকা দরকার। উনি কি করলো, ফজলে রাব্বির কাছে চলে গেল যে ভাই ফজলে রাব্বি ভাই আমাকে 1 লক্ষ টাকার এই চেকটা রেখে এইটার বিনিময়ে আপনি আমাকে 90,000 টাকা দেন। এইটা আসলে জায়েজ হবে না, কারণ ওইটা কি টাকার বিনিময়ে টাকা ট্রানজেকশন করতেছেন। কিন্তু আপনি ফজলে রাব্বির কাছে না গিয়ে আমার কাছেই আসলেন, যেহেতু আমি ল্যাপটপটা কিনেছি, আপনাকে চেকটা দিয়েছি, বললেন যে ভাই আপনি 1 মাস পরে না আমাকে এখনই দেন, বিনিময়ে 90,000 টাকাই দেন, একটু কম দেন। তাহলে এইটা ঠিক আছে, এটা ডিসকাউন্টিং হচ্ছে না। ডিসকাউন্টিং হবে যখন থার্ড পার্টির কাছে যাবেন। আর ফার্স্ট টু পার্টির মধ্যে যদি এই ধরনের ট্রানজেকশন হয়, যেখানে ওই চেকের ভ্যালুর চেয়ে কমে আপনি আমার সাথে সেটেল করতে চাচ্ছেন, তাহলে সমস্যা নেই, এটা বলতে চাইছি এখানে। এটা কারণ হ্যাঁ, হচ্ছে বোঝা যাচ্ছে হ্যাঁ। মূল্যে ছাড় দেওয়া হয়েছে, বোঝাচ্ছে এই জন্য মূল্যে ছাড় দেওয়া ছাড় হয়েছে দেওয়া আর কি, একজন একজনের ছাড় দিয়ে দিছে, এবং এখানে তো কোনো ধরনের ইস্যু নাই। হয়তোবা ওই যে ওরকম আমরা নগদে বিক্রি করলে এত টাকা, বাকিতে বিক্রি করলে এত টাকা, এরকম যেরকম করতে পারি। তবে এক পার্টি উনি বললো যে ঠিক আছে আমার এত টাকা পাওনা ছিল, আমি আপনাকে ছাড় দিয়ে দিলাম, যান আমি আপনাকে একটু রিবেট দিয়ে দিলাম, আমাকে এত দিন, তো সেটাও তো হইতে পারে। জি, ওকে। 6.3 হচ্ছে, আচ্ছা 6.3 হচ্ছে it is permissible to the beneficiary to treat commercial paper that is not yet due as price for ascertain goods or use fraud। মানে হচ্ছে কোন একটা জিনিস আপনি এখন কিনতেছেন, সেটার বিনিময়ে কমার্শিয়াল পেপার তো ইউজ করতে পারবেন, যেটা নট ডিউ, মানে হচ্ছে আজকে কারো কাছে একটা মাল কিনলেন, বিনিময়ে তাকে 30 দিনের পরের ডেটের একটা চেক দিলেন, ওই যে কমার্শিয়াল দ্যাট ইজ নট ইয়েট ডিউ। তো 30শে অগাস্টের ডেটের চেক কি আজকে ডিউ হবে? আজকে ডিউ হবে না, 30শে অগাস্টে ডিউ হবে। কিন্তু মালটা কিনতেছেন আপনি আজকে, মালটা আজকে ডেলিভারি নিয়ে নিছেন, ডেফার্ড পেমেন্ট, এটা হইতে পারে, এটা তো অহরই হয়, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু বাট নট দোজ দ্যাট আর সোল্ড বাই ডেসক্রিপশন অ্যাজ লায়াবিলিটি উইথ দ্য কন্ডিশন অফ অ্যাকচুয়াল অর লিগাল ডেলিভারি অফ গুডস অর ইউজফ্যাক্টরি অ্যাসেটস। কিন্তু যেই জিনিসটা এই ধরনের চেক দিয়ে, যে ডেফার্ড চেক, তাই না, 30শে অগাস্টের ডিলেড চেক, ওটা দিয়ে যদি আপনি সালামের ক্যাপিটাল দেন, কারণ ডিসক্রিপশন অ্যাজ লায়াবিলিটি কি, মানে এমন একটা জিনিস কিনতেছেন যে জিনিসটা আসলে এখন দেখা যাচ্ছে না, কিন্তু আপনি ডিসক্রিপশন দিয়ে বলতেছেন যে এই করে দিবা আমাকে, এইটা এটা দিবা, এই জিনিস করবা, সেই ধরনের যদি ট্রানজেকশন হয়, তাহলে এটাকে মানা করা হচ্ছে যে আজকে আমি চেকটা দিলাম, ভবিষ্যতে গুডস গুলো পাবো ভবিষ্যতে, সেই ধরনের ট্রানজেকশনটা হবে না। টাকা, চেকটা ডেফার্ড কিন্তু গুডসটা আজকে ডেলিভার হচ্ছে, তাহলে ঠিক আছে। অথবা ইউজ ফ্ল্যাট, অথবা কারো কাছ থেকে আপনি একটা উবারে গাড়ি চড়ছেন, অথবা বাড়ি ভাড়া নিছেন, বাড়ি 1 মাস ব্যবহার করছেন, টাকাটা দিচ্ছেন 1 মাস পরে, সেই ধরনের জিনিসপত্র হইতে পারে। হ্যাঁ, এটা আসলে ইস্তিসনাতে একটু কন্ট্রাডিক্ট করতেছে, এখানে ওনারা আসলে লায়াবিলিটি বাই ওই ইয়েগুলোই বুঝাইতে চাচ্ছে। হ্যাঁ, অন্যান্য এখানে ইস্তিসনার পার্টটা আনে নেই আর কি। হ্যাঁ, ইস্তিসনা তো অফকোর্স এটা অ্যাকসেপ্টেবল হওয়ার কথা ইস্তিসনাতে, যে আমি চেক দিয়ে দিলাম, ইস্তিসনাতে আগেও টাকা দেওয়া যায়, পরেও টাকা দেওয়া যায়, ঠিক আছে। বাট নোট দ্যাট সোল্ডার ডেসক্রিপশন অ্যাজ লায়াবিলিটি উইথ এ কন্ডিশন অফ অ্যাকচুয়াল ডেলিভারি অফ গুডস অর ইউজ ফ্যাক্টরি অ্যাসেট, ওইটা আসে নাই আর কি এখানে। হয়তো বা ওনারা এটা অন্য কোনো চিন্তায় এটা আনে নেই, এটা ডেসক্রিপশনটা এখানে নাই আর কি। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে এইখানে আপনি কোনো একটা জিনিস কিনতেছেন, দ্য হোল্ডার অফ দ্য কমার্শিয়াল পেপার ইজ পারমিটেড টু পারচেজ গুডস টু বি ডেলিভার্ড লেটার, যেখানে মালটা পরে দেওয়া হবে, ঠিক আছে। আপনি ল্যাপটপ কিনতে গেছেন, ল্যাপটপ দিবে আপনাকে 1 মাস পরে, অন দ্য ডেট অফ ম্যাচুরিটি অফ দ্য পেপার আফটার দ্য ডেট ইজ এস্টাবলিশ অ্যাজ এ লায়াবিলিটি। আপনি 30শে অগাস্টে অথবা 30শে অগাস্টের পরে ওই চেকটা নিয়ে একটা ল্যাপটপের দোকানদারের কাছে গেছেন, সেই ল্যাপটপের দোকানদার আপনাকে ল্যাপটপটা 1 মাস পরে দিবে, এই ট্রানজেকশনটা হবে, এই ট্রানজেকশনটা হবে। কারণ হচ্ছে ল্যাপটপটা দেরিতে পাচ্ছেন, কিন্তু উনাকে যে চেকটা দিচ্ছেন সেই চেকটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ মানি, কারণ
আজকে 30 তারিখের যে অগাস্টে অথবা তারপরে 1 সেপ্টেম্বরে এই চেকটা ম্যাচিউর করে গেছে, এই চেকটা ব্যাংকে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে ওই লোক টাকা পেয়ে যাবে। এই জন্য এটা বলতে চাইছে যে আফটার দ্য ডেট ইজ এস্টাবলিশ অ্যাজ এ লায়াবিলিটি, 30 আগস্টের আগ পর্যন্ত যিনি চেকটা ইস্যু করেছিলেন তার সাথে আপনার মানে আপনার নামে যদি চেকটা ইস্যু করে থাকে তার আগ পর্যন্ত ডেট ছিল, ঋণ ছিল, উনি আপনার কাছে ঋণী। কিন্তু 30 আগস্ট যখন পার হয়ে গেছে এই চেকটা তার লায়াবিলিটি হয়ে গেছে, মানে তার এখন সে টাকাটা তো দিতে বাধ্য। ওই যেরকমও থাকে না, যেমন আপনি কোনো একটা জিনিস বিক্রি করছেন কারো কাছে, ক্লায়েন্টের কাছে, সে কি হয়েছে 6 মাস পরে আপনাকে টাকাটা দিবে, তো 6 মাসের আগ পর্যন্ত এটা ঋণ, বাট 6 মাসের যে দিনে রিপেমেন্ট ডেট সেদিন এটা তার লায়াবিলিটি হয়ে গেছে, সেদিন সেই টাকা দিতে বাধ্য। এর আগ পর্যন্ত আপনি এই টাকা চাইতে পারবেন না, ওটাই আর কি। 30 আগস্ট অথবা তার পরবর্তী ডেটে যদি ট্রানজেকশন করা হয় তাহলে এই চেকটা তো অ্যাজ গুড অ্যাজ মানি, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো যাবে, যিনি চেকটা ইস্যু করছে যে বেনিফিশিয়ারি তার কাছে সে এটা লায়াবিলিটি হিসেবে এস্টাবলিশ হয়ে গেছে। সুতরাং এই চেক দিয়ে যদি সে কোনো একটা গুডস কিনে, যে গুডসটা পরে ডেলিভারি হবে, তাহলে এই ট্রানজেকশনটা জায়েজ আছে, অফকোর্স জায়েজ। এটা একটা তো আপনি আজকের চেক দিয়ে কারো কাছ থেকে মালটা পরে নিলেন, সেরকম টাইপের ট্রানজেকশন হচ্ছে আর কি। ওটা 3/2 এটা 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, অন্য কেউ একজন বলেন একটু এটাতে কি হয়। কেউ বলতে পারবেন? স্যার বলছি স্যার। জি। স্যার এখানে বলা হচ্ছে যে বিল আমাদের কমার্শিয়াল 3টা, চেক, প্রভিশনাল নোট এবং বিল অফ এক্সচেঞ্জ। যদি কারেন্সি মানে কেনা বেচা হয় তাহলে এখানে বিল অফ এক্সচেঞ্জ দিয়ে কেনা যাবে না, যেহেতু বিল অফ এক্সচেঞ্জটা ডেফার্ড এর সম্ভাবনা থাকে, আবার নগদ হতে পারে, যেহেতু সম্ভাবনা থাকে সেই হিসেবে বাধ্য হয়েছে। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে কি, ওই যে আমাদের ম্যাডাম বললেন যে বিল অফ এক্সচেঞ্জ যদি অ্যাট সাইটে হয় তাহলে তো এটা সমস্যা হওয়ার কথা না। মেন কথা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জে আমরা কি করি, তাৎক্ষণিকভাবে টাকাটা দিতে হবে, ঠিক আছে। অথবা ক্যাপিটাল অফ সালামের ক্যাপিটাল তাৎক্ষণিকভাবে টাকা দিয়ে দিবেন, মালটা পরে পাবেন। তাহলে বিল অফ এক্সচেঞ্জ গুলো অথবা বিল অফ এক্সচেঞ্জ অথবা প্রমিসরি নোটস, এইটা দিয়ে ওনারা মানা করছে যে সার্ফের ট্রানজেকশন মানে হচ্ছে যে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন না। আপনি আমার কাছ থেকে ডলার নিলেন, বিনিময়ে আমাকে একটা প্রমিসরি নোট দিয়ে ধরাই দিলেন, এই ট্রানজেকশনটা হবে না। অথবা কেউ সালামের ক্যাপিটাল চাইলো, আপনি ওনাকে একটা বিল অফ এক্সচেঞ্জ ধরাই দিলেন, সেটা হবে না। কেন হবে না? কারণ বিল অফ এক্সচেঞ্জে এবং প্রমিসরি নোটে এই দুটাই ডেফার্ড হইতে পারে, ইয়েও হইতে পারে। তো চেকের ক্ষেত্রে নিচে পরে বলছে, চেকে যেহেতু ওই ধরনের চেক যেখানে অ্যাকাউন্টে আপনার টাকা থাকবে বাধ্যতামূলক, অথবা ওই ধরনের চেক যেটা উপস্থাপন করলে ব্যাংক আপনাকে তাৎক্ষণিকভাবে কর দিয়ে এই চেকটা অনার করে দিবে, সেই ধরনের চেক হইলে করা যাবে। মেন কথা হচ্ছে যে যেখানে ট্রানজেকশন ইমিডিয়েট ক্যাশ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, রিমোট পসিবিলিটি আছে যে নাও হইতে পারে, এই সতর্কতা বেসিসে ওনারা বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোট দিয়ে বায়ার সার্ফের ট্রানজেকশন এবং রাসেল মালের এটা মানা করছে আর কি। স্যার রিবা আল নাসিয়া এবং রিবা আল ফদলটা আবার একটু কি বলা যাবে? রিবা আল ফদল হচ্ছে একই রকমের গুডস এর মধ্যে, আইডেন্টিক্যাল প্রোডাক্টের মধ্যে আপনি কম বেশি করা। যেমন রাসূলের ওই হাদিস আছে যেখানে আবু হুরায়রা, হ্যাঁ, উনি অথবা আরেকজন, যে ওনারা একটা ধরেন এই যে আমাদের এটা কি বলে, খেজুর, এটা ভালো খেজুর সমঝোতা দিয়ে জিনিস আর মন্দ কি, 6টা খেজুর, সমঝোতা জিনিস। ভালো খেজুর দিয়ে মন্দ খেজুর এক্সচেঞ্জ করছে, হ্যাঁ, নট সো গুড। তাহলে একই রকমের আইটেম দিয়ে যদি কম বেশি এক্সচেঞ্জ করেন তাহলে এটা রিবা আল ফদল, ঠিক আছে। যেমন আপনাকে আমি 1 কেজি চাল দিলাম, বিনিময়ে আপনি আমাকে ধরেন আরেক কেজি চাল না দিয়ে আধা কেজি চাল দিলেন। এরকম যদি ট্রানজেকশন হয়, তো আমার চালটা একটু ময়লা টলা আছে, বেশি কি জানি ব্ল্যাক হেড ইয়ালা চাল আছে, মরা চাল, আপনারটাতে
অত নাই, এরকম একটা এক্সচেঞ্জ করলাম 1 কেজির বিনিময়ে আমি ধরুন কম আমার 1.25 কেজি 1 কেজি, এই যে ট্রানজেকশন এটা হচ্ছে রিবা আল ফদল। যেমন ধরেন আপনি কাউকে 100 টাকা দিলেন, বিনিময়ে সে ওই যে আপনাকে 8 আনা করে পয়সা দিল, সেটা দিল হইলো যে 90 টাকা, তাইলে এটা রিবা আল ফদল হইলো, তাই না? 100 টাকার বিনিময়ে আপনি একই টাকা তো একই রকমই, কয়েন নিল 90 টাকার সমান, যেরকম বাসের লোকজন ওই রাস্তায় টাকা ভাঙতি করায়, 500 টাকা দিলে হয়তো বা ওকে 450 টাকার সমান প্রেসগি দেয়, যেটাকে বলে পয়সা। তো এটা কি, এটা রিবা আল ফদল হয়েছে। ঠিক আছে, একই রকম গুডস এর মধ্যে ট্রানজেকশনও যদি আমরা কম বেশি করি, এটা কম হইতে পারে বেশি হইতে পারে। আর রিবা আর নাসিয়া হলো সময়ের সাথে রিলেটেড হবে। যেমন আমি আপনাকে কোনো একটা জিনিস 100 টাকা দিলাম, আপনি বিক্রি করলাম, বিনিময়ে আপনি আমাকে $1 দিবেন। তো $1 দিবেন কবে? 1 মাস পরে। তাহলে এটা একটা রিবা আর নাসিয়া, বিনিময়টা ডিলেড হইল। অথবা ওই যে যেরকম বিল অফ এক্সচেঞ্জ, আপনার কাছে 1 লক্ষ টাকা 30শে অগস্টের ডেটে একটা চেক আছে, সেই চেকটা আপনাকে বিক্রি করে আমি এখনই 1 লক্ষ টাকা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা বিক্রি করলাম আপনার কাছে, ধার হিসেবে না, বিক্রি যদি করে দিই তাহলে এটা রিবা আর নাসিয়া হলো। কারণ আপনার কাছে আমি 1 লক্ষ টাকা আজকে নিছি, আর বিনিময়ে যেই ট্রানজেকশনটা করছি, যেই ইনস্ট্রুমেন্ট আমি আপনাকে দিয়েছি, সেই ইনস্ট্রুমেন্টটা আপনি 1 মাস পরে ভাঙাইতে পারবেন। তাইলে এই যে সময়ের গ্যাপ হইলো, এই জন্য এটা হলো রিবা আর নাসিয়া। কিন্তু যদি বিল অফ এক্সচেঞ্জ করেন, যেটা ডিসকাউন্ট করেন, তাহলে কি হবে? এখানে বোথ বিল অফ এক্সচেঞ্জ, যেমন একটা চেকের ডেট 30শে অগস্ট, এটা আজকে আপনি 1 লক্ষ টাকা চেক 90,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিলেন, তাহলে এখানে প্রথমে রিবা আল ফদল হইলো, যেহেতু টাকার বিনিময়ে টাকা কম বেশি হয়ে গেছে, আর যেহেতু 1 মাসের একটা গ্যাপ হয়ে গেছে, এই জন্য রিবা আর নাসিয়া। সুতরাং ডিসকাউন্টিং যখন করা হয়, তখন এটা বোথ রিবা আর নাসিয়া এবং রিবা আল ফদলের হুকুম এখানে একসাথে কম্বাইন করে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আসলে এখানে ওই মানে শরীয় স্কলাররা বিভিন্ন রকমের ওপিনিয়ন দেয়। এখানে বেস্ট হচ্ছে আপনি চালের বিনিময়ে চাল করেন না, আইডেন্টিক্যাল প্রোডাক্ট তো। কিন্তু ধরেন যে আজকে নর্মাল যে চাল আমরা নাজিরশাল চাল খাই, ধরেন এটার বিনিময়ে আবার আতপ চাল, দুটো তো ভিন্ন ভিন্ন ক্যাটেগরি অফ রাইস। ঠিক আছে, তো এটা তো এক্সচেঞ্জ হইতে পারে। বাট ওনারা যেটা বলেন যে সেই রাসূলের ওই হাদিসের মতো, তুমি এটা অন্য জায়গায় বেচা, টাকা আনো, টাকায় না, তারপরে ওই চালটা কিনো, চালই তো, তাই না? ইউটিলিটি তো কাছাকাছি, সেমই তো। হ্যাঁ, ধরেন ডাল, ইন্ডিয়ান ডাল হোক আর একটু মোটা ডাল, ইউটিলিটি তো কাছাকাছি পাওয়া যায়। তো সেই জন্য এইটা না করাটা ভালো। বাট আইডিয়ালি তো মনে হয় যে আতপ চাল, এটা পোলাও চাল, আর এটা একটা নর্মাল চাল হইতে পারে। বাট সতর্কতা হচ্ছে যে নাই করা, এটা বিক্রি করে অন্য জিনিস কেনা। স্যার, এই যে ঈদের সময় যে নগদ টাকা যে করে নতুন টাকা আনে, এটা তো রিবা ফদল হবে। হ্যাঁ, এটা তো রিভলভ হতে হবে, আমরা টাকা দিয়ে আমরা বিনিময়ে নিচ্ছি, এইটার একটা জি স্যার। উপায় নাই। এখন এইটা যদি সে বলে যে এজেন্ট হিসেবে আপনাকে কিছু টাকা এনে দিছে, সেটা ভিন্ন কথা। যেমন আপনি আপনার একটা পিয়নকে পাঠাইলেন 10,000 টাকার 10 টাকার নোট আনার জন্য, তাকে বললেন যে ব্যাংকে তো আপনি জানেন না, বলে যে বিভিন্ন ব্যাংক থেকে খুঁজে না দেয়, সে বিনিময়ে যদি আপনার কাছে 500 টাকা নেয়, সেটা আলাদা একটা হিসাব। এখন ওই ফর্মুলায় ওটা ফালানো যায় কিনা, ওটা দেখতে হবে আর কি। স্যার, স্যার ওই যে বাংলাদেশ ব্যাংকের পিছনে নিচে যারা ওই যে বেচে আর কি, এক্সচেঞ্জ করে, ধরুন 1,000 টাকা দিলাম থেকে আমি 100 টাকা অতিরিক্ত দিলাম, এটা তো অবশ্যই রিবা ফদল হবে। এখন এইখানে একটা অল্টারনেটিভ জিনিসও তো হইতে পারে, সেটা হচ্ছে এরকম যে আপনার দরকার, সে আসলে আপনার এজেন্ট হিসেবে যদি খুঁজে টুজে এনে দিছে, তখন কি করবেন? সে ফর এক্সাম্পল, যেটা বললাম, আপনার একটা পিয়নকেই আপনি 10,000 টাকা দিয়ে পাঠাইছেন যে এই পরিমাণ টাকার 10 টাকার নোট নিয়ে আসো, আর তোমার এই জন্য এজেন্সি ফি হচ্ছে আজকে প্রায় হাফ বেলা খাটতে হবে 500 টাকা। তাইলে কি হবে? স্যার, এটা হতে পারে স্যার, কিন্তু যখন সে টাকাটা আনতেছে স্যার, তখন তো মানে ওখান থেকে এটা তাকে। ওর পার্টে এই কাজটা হবে না, এই কাজটা প্রপার না, এটা ভালো না, ঠিক না। মানে এটা রিভাল জি পদ্ধতি হবে, কারণ ও টাকাটা বেচতেছে, সে তো আমাকে এজেন্ট হয় না। ইন্ডিভিজুয়ালি কারোতে এজেন্ট হিসেবে যদি কাজ করতো তাইলে হয়তো বা ঠিক ছিল, বাট এখানে যে বেচা বিক্রি হয় এটা প্রপার না আর কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে ইন্ডাস্ট্রিটাও দাঁড়াবে না আর কি। জি, হ্যাঁ, এটা হবে না। ঠিক আছে, এটা আমরা তো আগে থেকেই বলছি।
আচ্ছা, এইখানে একটা শব্দ ছিল কমোডিটি বেসড ডিসকাউন্টিং অফ ডেট। এইটার কেউ বলতে পারবেন এই জিনিসটা কি হয়তো বা প্র্যাকটিক্যালি ওয়ার্ক করে? কোথায় ছিল? জি, liability with the condition of actual or legal delivery of goods or usufructuary asset, commodity based discounting of debt. কমোডিটি বেসড ডিসকাউন্টিং অফ ডেট এর এটার সাথে রিলেটেড কি সেটা আমরা জানি না। কমোডিটি বেসড ডিসকাউন্টিং অফ ডেট এর যেটা প্র্যাকটিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে ওই যে আমাদের ইয়ে করতো যে ইভ্যালি যেভাবে বিক্রি করতো, ইভ্যালু আপনি কোনো একটা জিনিস কিনলে আপনাকে একটা ডিসকাউন্ট দিত, সেই ডিসকাউন্টে আসলে আপনাকে কখনো টাকা দেয় না, আপনাকে কোনো একটা গুডস ধরায় দেয়। সেটা হচ্ছে যে যেমন কোন কোনো দোকানে গেলেও ধরেন ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় দোকানে টোকানে গেলে আপনি একটা বড় সুপার শপে যদি কোনো একটা জিনিস কিনেন, আপনাকে বলবে যে আপনি আসলে ডিসকাউন্ট পেয়েছেন 200 টাকা। যেমন ধরেন ইন্ডিয়াতে গেলে যেরকম আহ শ্রীলেদার ওদের ওখানে জুতার দোকানে গেলে তো ওরা আপনি অনেকগুলো টাকা জিনিসপত্র কিনলে আপনি হয়তো 500 টাকার ডিসকাউন্ট পেয়েছেন, কিন্তু ওই আপনাকে ওই যে গুডসটা কিনছেন ওখান থেকে আপনাকে কমাবে না। কি করবে, এই 500 টাকা দিয়ে আপনি আরেকটা জিনিস কিছু কিনতে হবে, তো ওইটা হয়তো বা কিনবেন, অথবা ওইটা দিয়ে ধরো 2 জোড়া জুতা দিয়ে দিবে, তো ওই 2 জোড়া জুতায় হয়তো বা আপনি আরো 100 টাকা খরচ করতে হবে, নাও হইতে পারে, বাট হয়তো বা আপনি ওইটুকু ইয়ে পাবেন না। এইটা হচ্ছে কমোডিটি বেসড ডিসকাউন্টিং অফ ডেট। এইখানে এটার ইউজটা কি সেটা আমি রিলেট করতে পারতেছি না। আর এখানে আমার যেটা মনে হচ্ছে, যেমন কেউ যদি সালামের ক্যাপিটাল হিসেবে আমাকে বিল অফ এক্সচেঞ্জ দেয়, হ্যাঁ, সেটা যদি আমি আমি আবার থার্ড পার্টির কাছে সেল করে দিই, সেক্ষেত্রে এটা মনে হচ্ছে যে কমোডিটি বেসড ডিসকাউন্টিং হচ্ছে, যেহেতু আন্ডারলাইং একটা অ্যাসেট আমি ডেলিভারি করবো, বা ওই সেই ক্ষেত্রে আমি যদি এটা অন্য কারো কাছে সেল করে দিই, সেক্ষেত্রে এটা কমোডিটি বেসড ডিসকাউন্টিং হতে পারে। হ্যাঁ, কিন্তু ওই যে এটা তো বলছে দ্য সোল্ড বাই ডেসক্রিপশন, এটা হচ্ছে যে আমি যদি আরেকজনের কাছ থেকে ওই যেটা বিক্রি করতে সেটা তো আর মানা করছে, সেটা তো করা যাচ্ছে না। মানে এখানে ওইটুক বাদ দিলে বাকিটা হচ্ছে দুইটা ডেফার্ড আইটেমের শুধুমাত্র ইস্তিসনা বাদে বাকি কোনো জায়গায় তো আসলে হয় না, তাই না? এটা একটু গ্রে এরিয়া, কারণ এটা এই বাক্যের সাথে এই জিনিসটা ওইভাবে যায় না। এনিওয়ে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, নাহলে আমরা শেষ করি। ঠিক আছে। হ্যাঁ, মানে দুইটা ডেফার্ড হইলে তো এটা ফরওয়ার্ড চুক্তি হয়, ফরওয়ার্ড চুক্তি মানা। অনলি ফরওয়ার্ড চুক্তি আমরা কিন্তু ইস্তিসনাতেই করতে পারি, ধরেন এখানে ইস্তিসনা এক্সক্লুডেড। এর বাইরে সমস্ত ট্রানজেকশনে যে কোনো একটা কাউন্টার ভ্যালু ইমিডিয়েট হইতে হবে। দুইটাই কাউন্টার ভ্যালু, মানে টাকা পরে দিব, মালও আপনি পরে দিবেন, তাহলে তো ফরওয়ার্ড চুক্তি হইলো, তাহলে তো এটা হইলো না। এই ফরওয়ার্ড চুক্তি মানা। ঠিক আছে, সুতরাং টাকা আজকে মাল পরে, অথবা মাল আজকে টাকা পরে, এইটা হইতে পারে। ঠিক আছে। ওকে, আমি একটু শেয়ার করবো। এটা আমরা শেষ করবো ভাঙন ভাই। জি জি, ঠিক আছে। ওকে। অনেক সুন্দর দেখাচ্ছে আপনাকে অফিসে, জি। স্টিল ইয়াং।